প্রায় 2 ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। কারণটা কেউ জানতে চায় না। শুনলে আপনারা হাসতে হাসতে লুটোপুটে খাবেন। আপনাদের কি হাসানোর জন্য বলতেই পারি। চলেন গল্পে ফেরা যাক। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অবস্থা নাজেহাল। কারণটা হলো, আমি যে বাসায় কাজ করি সে বাসার মালকিনের মেয়ে আমার গায়ের উপর ঠান্ডা পানি পালাতে চেয়েছিল, কিন্তু আমি ওই ফাঁকে ওই জায়গা থেকে সরে যাওয়াতে আমার গায়ের উপরে ঠান্ডা পানি পড়ে নাই। তাই সে অনেক রেগে যায়। রেগে গিয়ে আমাকে শাস্তি স্বরূপ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে বলেছে দিনভর। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমাদের মালকিনের মেয়ে অর্থাৎ পপি ম্যাম চলে এসেছে। আমার দিকে তাকে হেসে হেসে বলতে লাগে, থাক, এখন দাঁড়িয়ে থাক। তখন না সরে গেলে তো ঠান্ডা পানি পড়তো তোর গায়ে, এতক্ষণ পরিষ্কার করে ঠিক হয়ে যেতি। কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে থাক, আজকে দিনভর দাঁড়িয়ে থাকবি। আমি যদি কলেজ থেকে এসে তোকে দেখি যে তুই এখানে না থেকে সরে গিয়ে অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে আছিস, তাহলে কিন্তু তোকে বাবাকে দিয়ে শাস্তি দেবো। বাবার কাছে গিয়ে আমি তোর নামে উল্টোপাল্টা কথা বলবো, তুই সিগারেট খাস, মদ খাস, এগুলো বলবো। দেখিস তখন বাবা তোকে কি মারধরটা করে। কথাটা বলে হাসতে হাসতে চলে যায়। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি, কারণ সে যদি বাসায় থাকতো নির্ঘাত আমাকে দিনভর এই রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হতো। আল্লাহ বাঁচাইলো। তারপর ম্যাম গাড়িটা নিয়ে চলে যেতেই আমি রোদ থেকে সরে গিয়ে আমাদের যে বসার জায়গা আছে ওইখানে গিয়ে বসে থাকি আর ভাবতে লাগি, আর একটু যদি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতাম নির্ঘাত পুড়ে একদম কালো হয়ে যেতাম। এবার আসেন আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেওয়া যাবে। আমার নাম স্বাধীন। বাবা মার পরিচয়টা এখন আপনাদের না বলি, গল্পের সাথে থাকলে ঠিকই বুঝতে পারবেন। আর আমি একটা বাসায় দারোয়ানের জব করি। আরে একটু আগে যে মেয়েটি আমাকে রোদে দাঁড়িয়ে থাকতে বললো, উনি হচ্ছেন আমি যে বাসায় দারোয়ানের জব করি ওনার একমাত্র মেয়ে। অনেক জেদি, অনেক বাজে, যা একবার বলবে তাই করবে। বলতে গেলে আমার থেকে প্রায় 3 বছরের সিনিয়র, বাট কাজের দিক দিয়ে মনে হয় এখনো মেয়েটা বাচ্চাই আছে। আপনার সঙ্গে কথা বলতে বলতে স্যার চলে এসেছে। তারপর আমি সেইখান থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিই। স্যারের গাড়ি বাসার মধ্যে প্রবেশ করে। তারপর আমি পুনরায় গিয়ে বসে পড়ি। আমার কাজই হচ্ছে এইটা, দিনে কে আসে না আসে খোঁজ খবর নেয়া, আর রাতের বেলা বাড়িটাকে পাহারা দেওয়া, যেন কোনো চোর বাড়ির ভেতরে না প্রবেশ করতে পারে। বাবা স্বাধীন, তুমি একটু এই বাজারের ব্যাগগুলো দিয়ে আসো তোমার ম্যামের কাছে। আমি বাইরে যাব, একটু কাজ আছে। আর সাবধান, এর মধ্যে কিছু অনেক দামি জিনিসপত্র আছে, বুঝলে, পড়ে যেন না ভেঙে যায়। আসলে পপি ম্যাম এমন হলে কি হবে, ওনার মা বাবা অনেক ভালো। আমাকে বাবা ডাক ছাড়া অন্য কোনো ডাকেই না। ঠিক তেমনই আমাকে স্যার বলে ডাকতে মানা করে আঙ্কেল কিংবা আন্টি বলে ডাকতে বলে। আমি যদি কোনোভাবে পপি ম্যামের সামনে যদি ওনার মা বাবাকে আঙ্কেল আন্টি বলে ডাকি, তাহলে যেন ওনার কি হয় আল্লাহ জানে। আমাকে অনেক অপমান অপদস্থ করে। তাদের মধ্যে আঙ্কেল আন্টি কিছুই বলে না, কারণ একমাত্র মেয়ে। তার মুখের ওপর যদি কথা বলে তাহলে সে যে তার রুমের মধ্যে ভাঙচুর করে অযথা, তাই মেয়েকে কিছুই বলে না। আর তারপর আমি আঙ্কেলের হাত থেকে ব্যাগটা যত্ন সহকারে নিয়ে গিয়ে দরজার কলিং বেল দিতেই একটা কাজের মেয়ে এসে দরজা খুলে দিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। আমি গলা চিকু দিতেই তিনি বলে, কি ব্যাপার স্যার, আজকে কি মনে করে দরজায় কলিং বেল দিলেন? আপনি তো অযথা বাসার মধ্যে আসেন না, নাকি আমাকে দেখতে মন চাইছে তার জন্য দরজায় কলিং বেল দিয়েছেন? জানি যে দরজায় কলিং বেল দিলে আমি এসে দরজা খুলবো, এর জন্য। আমি মেয়েটির কথা শুনে ওর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছি। আসলে এই বাসায় যে কাজ করে কাজের মেয়েটা, উনি আমার সমবয়সী। আমাকে আজে বাজে কথা বলে। তার দিকে রাগি দৃষ্টি নিক্ষেপ করে বলি, এই আপনাকে কতবার বলবো আমার সামনে এমন আজে বাজে কথা বলবেন না। আঙ্কেল এই ব্যাগগুলো আন্টিকে দিতে বলেছে, তাই এ নিয়ে এসেছি। এখন সরেন আমার সামনে থেকে। তুমি আমার কাছে দাও, তোমাকে অযথা কষ্ট করতে হবে কেন? আমি ম্যাডামকে ব্যাগটা দিয়ে আসি, তুমি গিয়ে রেস্ট নাও। এত কাজ করতে হবে না, বউ নাই, এত কাজ করে কি করবে বলো? এই জন্যই বলি আমাকে বিয়ে করো, তোমাকে আমি বসে বসে খাওয়াবো, তুমি বাসায় থাকবে আর আমি কাজ করব। আমি জানি এখানে যদি আর 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকি এই মেয়েটির আজে বাজে কথা শুনতে হবে। এর থেকে এখান থেকে সরে যাই শ্রেয় হবে। তারপর আমি মেয়েটিকে আর কোনো কথা বলতে না দিয়ে ওর হাতের নিচ দিয়ে একটু মাথা নিচু করে সোজা বাসার ভিতরে চলে আসি। তারপর বসার রুমে গিয়ে দেখি আন্টি বসে বসে টিভি দেখছে। তার দিকে তাকিয়ে বলি, আন্টি আঙ্কেল এই ব্যাগগুলো আপনাকে দিতে বলল, আর আঙ্কেল কোথায় জানি গেল।
তোমার আঙ্কেল দিতে বলেছে ব্যাগগুলো। আমাকে দাও দাও, দেখি কি আছে। আর কই গেল সে? বাসার মধ্যে আসলো না কেন? বললো যে কিছু একটা প্রয়োজনীয় কাজের কথা মনে পড়েছে, তাই চলে গেল। তারপর আমি আন্টিকে ব্যাগগুলো দিয়ে সেখান থেকে চলে আসি। এসে পুনরায় গেটের সামনে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা সময় পার হয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজবে, এখনই পপি ম্যাডাম আসবে। তারপর আমি গিয়ে আবার রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি। যেই বলা সেই কাজ, দেখি তখনই দরজায় এসে কেউ উকি মারছে। আমার আর বোঝার বাকি রইল না যে পপি ম্যাডাম চলে এসেছে। দেখছে আমি এখনো রোদের মধ্যে দাঁড়িয়ে আছি কিনা। তখনই দরজায় কেউ ঠাস করে এসে লাথি দেয়। আমি দাঁড়িয়ে না থেকে দরজা খুলে দেয়। আমার দিকে তাকিয়ে বলে, গুড গুড, ভেরি গুড। এখনো রোদের মধ্যে দাঁড়িয়ে আছিস, অনেক ভালো লাগলো শুনে। এমনই আমার কথা শুনবি, বুঝলি? পপি ম্যাডামের এমন কথা শুনে ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন উনি আমাকে বলে, আমার দিকে অমন করে তাকিয়ে আছিস কেন? শর্ট চোখের সামনে থেকে, তোকে দেখলেই না অনেক রাগ হচ্ছে আমার। তারপর আমি পপি ম্যাডামের সামনে থেকে সরে দাঁড়াতেই সে চলে যায়। আমি পুনরায় গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। জানি এখন যদি গিয়ে বসে থাকি তাহলে অনেক রেগে যাবে। সেভাবে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দরজার পেছন থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পাই। বুঝতে পারি আঙ্কেল চলে এসেছে। আমি গিয়ে দরজা খুলে দেই। তারপর আঙ্কেল গাড়ি নিয়ে বাসার ভিতরে চলে আসে। আমার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে বাবা তোমার? তোমার শরীর এত লাল হয়েছে কেন? নাকি পপি তোমাকে আবার শাস্তি দিচ্ছে? আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারপর আঙ্কেল আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করব বাবা, একটা মাত্রই মেয়ে, যা বলে তাই শুনতে হয়, না হলে অনেক রেগে যায়। বুঝলেই তো, তুমি তো ওর সম্পর্কে সব ভালো করে জানো। ওর জন্য কতগুলা যে কাজের ছেলে কাজের মেয়ে এই বাসা থেকে গেল, সহ দারোয়ানও। শুধুমাত্র তুমি আর জুড়ি নাই, আছে একমাত্র তোমরা। যদি যাও তাহলে তোমার আন্টি আর আমি কি যে করি কোনোভাবেই থাকতে পারবো না। আর পপিকেও বুঝাতে পারি না, যদি উল্টাপাল্টা কিছু করে। কিছু বললেই তো রেগে গিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। বুঝলে বাবা, এই মেয়েটা এত বড় হয়েছে, কিন্তু বুদ্ধিজ্ঞানের দিক দিয়ে মনে হয় এখনো অনেক ছোট আছে। তারপর আঙ্কেল আমাকে আরো অনেক কথা বলে সেইখান থেকে চলে যায়। আমি পুনরায় গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ ওপর থেকে পপি ম্যাম বলতে লাগে আমাকে উদ্দেশ্য করে, আমার নামে বাবাকে উল্টোপাল্টা কথা বলা, তাই না? ভেবেছিলাম তোকে একটু পরে সেমাই দিয়ে বসতে বল, কিন্তু বাবাকে তুই উল্টোপাল্টা কথা বলায় আর বসতে বলবো না। দাঁড়িয়ে থাক আজকে দিনভর তুই। পপি ম্যাডামের কথা শুনে আমি ওনার দিকে তাকিয়ে ছলছল দৃষ্টিতে তাকাই। তারপর তিনি বেলকনি থেকে চলে যায়। আমাকে আর কিছু না বলে সেইখানেই দাঁড়িয়ে থাকি। কাজটা ছাড়তেই পারছি না, কারণ এই শহরে বেকারত্বের হার অনেক বেশি। সহজে কোনো জায়গায় চাকরি পাওয়া যায় না। আর আঙ্কেল আন্টি আমাকে অনেক ভালোবাসে, তার কারণে ছাড়ছি না। তারপর প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ওপর থেকে পুনরায় পপি ম্যাডাম এসে বলতে লাগে, যা, অনেক শাস্তি দিয়েছি তোকে, এখন গিয়ে সেখানে বসে থাক। আর কখনো যদি আমি তোকে নিয়ে মজা করতে লাগি আর যদি তুই আমাকে না করতে দিস, তাহলে এরপর থেকে তোকে এমনই শাস্তি ভোগ করতে হবে। কথাটা বলেই পপি ম্যাডাম সেখান থেকে চলে যায়। আমি উপরের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে সেহাইকে বসে ভাবতে লাগি, মেয়েটার মাথায় কি কোনো সমস্যা আছে? আদৌ কি একটা 22 বছরের মেয়ে এমন ব্যবহার করতে পারে? নির্ঘাত মাথায় কোনো সমস্যা আছে। কথাটা ভাবছিলাম বসে থেকে। তখনই সেইখানে জরিনা ভাতের বাটি নিয়ে আমার কাছে এসে এগিয়ে দিয়ে বলে, এই নে ম্যাডাম, তোর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। আমি রান্না করেছি। আমি জানি তুই এই বাসার কাজের মেয়ে, তুই রান্না করবি না তো মালিক রান্না করবে? হ্যাঁ। কথাটা বলে আমি ওর হাত থেকে খাবারের বাটিটা কেড়ে নিই। আমাকে ভেঙচি দেখিয়ে মেয়েটা সেখান থেকে চলে যায়। হঠাৎ নজর যায় উপরের দিকে, দেখি পপি ম্যাম ব্যালকনি থেকে আমার দিকে তাকিয়ে আছে আর রাগে ফুঁসে। আমি তার রাগের কারণ বুঝতে পারি না। হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ কি? তার রাগার মানেই হচ্ছে আমাকে শাস্তি দেওয়া। আর কোনো চিন্তা না করে আমি যেখানে থাকি, অর্থাৎ গেটের পাশে ছোট্ট একটা রুম, ওই রুমে চলে যায়। খাবারের বাটি বের করে খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে পুনরায় গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকি। হঠাৎ পিঠে ঠান্ডা অনুভব করি। উপরে তাকিয়ে দেখি পপি ম্যাম আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। পিঠে হাত দিয়ে দেখি বরফ গলিত পানি পলিথিনে বেঁধে আমার উপর ফেলে দিয়েছে।
আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকাতেই সেইখান থেকে চলে যায়। তারপর আমি আমার রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে পুনরায় এসে সেখানে দাঁড়িয়ে থাকি। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকি, কারণ আমার কাজটাই হচ্ছে দাঁড়িয়ে থাকা। বিকেলে দেখে গেটের সামনে দাঁড়িয়েছিলাম। পেছন ফিরে তাকিয়ে দেখি পপি ম্যাম আমার দিকে এগিয়ে আসে আর আগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার এমনভাবে আমার দিকে আসা দেখে অনেকটা ভয় পাই। আমার কাছে এসে কিছু না বলে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় গালে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। বুঝতে পারলাম না, তাকে তো এখন আমি কিছুই বলিনি, কিছু করিও নি, তাহলে অযথা আমাকে কেন মারলো? ছলছল দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে বলি, ম্যাডাম আমি কি করেছি? আমি তো আপনাকে কিছুই করিনি, তাহলে অযথায় আপনি আমাকে কেন মারলেন? মেরেছি, বেশ করেছি। আমার বাসায় থাকবি, আমার বাবার টাকায় খাবি আর লুচ্চামি করবি? পপি ম্যাডামের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। কি বলছে এগুলো সে? আমি কখন আবার লুচ্চামি করলাম? কার সঙ্গে করলাম? সব কথা যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি তার দিকে এখনো ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকিয়ে থাকা দেখে পপি ম্যাম পুনরায় বলে, দেখ কি ইনোসেন্ট চেহারা, মায়াবী চেহারা। দেখে কেউ বুঝতে পারবেই না যে এই চেহারার মাঝে এত বড় একটা খারাপ চেহারা লুকিয়ে আছে। তোর সাহস কি করে হয় আমার বাসায় থেকে এমন কিছু করার? বাবাকে বলবো তো তোর নষ্টামির কথাগুলো? যদি বলি তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে, সাথে তোর চাকরিটাও যাবে। বুঝতে পারলি? ভালো হয়ে যা। কথাটা বলেই পপি ম্যাম সেখান থেকে যেতে লাগে। আমি পেছন থেকে তাকে উদ্দেশ্য করে বলি, ম্যাডাম আমি এমন কি করেছি যে আপনি আমাকে মারলেন? এত কথা শুনেই গেলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্তত বলে যান আমি কি করেছি যার কারণে আপনি আমাকে মারলেন। আমি শুধরে নেব, প্লিজ স্যারকে কিছু বলবেন না। আমার কথা শুনে পপি ম্যাডাম পুনরায় পেছন ফিরে আমার কাছে এসে গলাটা চেপে ধরে বলতে লাগে, কি লুচ্চামি করেছিস বুঝতে পারছিস না? তুই নাকি আমাদের বাসার কাজের মেয়ে জরিনাকে ভালোবাসার কথাটা বলেছিস, আর তাকে নাকি বিয়ে করবি এই কথাও বলেছিস তোর পড়ালেখা শেষ হলেই। আমি ভালো করেই জানি তুই কখনোই জরিনাকে বিয়ে করবি না। তার সাথে শুধু সময় নষ্ট করার জন্যই তাকে প্রবণ দেখাচ্ছিস। এর জন্যই বললাম লুচ্চামি করবি না আমাদের বাসা থেকে, বুঝলি? কথাটা বলা শেষ হতেই আমি পপি ম্যামের দিকে তাকিয়ে দেখি তার চোখে পানি। বুঝতে পারলাম না তো তার চোখে পানি কেন, নাকি কিছু হয়েছে। তারপর আমি তাকে উদ্দেশ্য করে বলি, ম্যাডাম আপনাকে কি জরিনা এই কথা বলেছে? ও একদম মিথ্যা কথা বলেছে। আমি কখনো ওকে অমন কথা বলিনি। উল্টো জরিনা আমাকে ভালোবাসে কথাটা অনেকবার বোঝানোর চেষ্টা করেছে। আমি বারবার তাকে ফিরিয়ে দিয়েছি, বুঝলেন? আর আপনার কাছে যে কিনা বলে আমি তাকে পছন্দ করে ভালোবাসি, আমি তো তার দিকে সেই রকম দৃষ্টিতে তাকাই না। আমি তো তাকে আমার ছোট বোন মনে করি। বুঝলাম না ও আমার কাছে আপনার কাছে গিয়ে এমন কথা বলে কেন? আমার কথা শুনে যেন পপি ম্যাডামের মুখে নিমেষেই হাসির রেখা ফুটে ওঠে। চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু নিচে পড়তেই আমার শার্টের গলা ছেড়ে দিয়ে হাত দিয়ে তার চোখের পানি মুছে ফেলে। তারপর দৌড়ে বাসের ভিতরে চলে যায়। একটু পর দেখি জরিনাকে নিয়ে বাইরে হয়। হাত চেপে ধরে আমার কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে বলে, কিরে জরিনা, তুই না আমার ঘরে কাপড় চোপড় ভাঁজ করতে করতে বললি স্বাধীন তোকে অনেক ভালোবাসে, কিন্তু ওর কাছে জিজ্ঞেস করলাম কিন্তু ও তো উল্টো তোকে দোষারোপ করছে। তুই নাকি ওকে ভালোবাসিস, ওকে বলেছিস, কিন্তু ও রাজি হচ্ছে না। এখন সাফ সাফ করে সত্যি কথাটা বল, কে সত্যি বলছে আর কি মিথ্যা? পপি ম্যাডামের কথা শেষ হতে না হতেই আমি জরিনার দিকে রাগে দিশে তাকাই। ও ভীত হয়ে মাটির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আসলে ম্যাডাম কিভাবে যে আপনাকে বলি, আসলে আমি স্বাধীনকে অনেক পছন্দ করি। সেই প্রথম দিন থেকে বলতে পারি নাই। আপনাকে বললাম, আপনি কি যদি স্যারকে বলে আমাদের বিয়েটা দিয়ে দিতেন? আমারও কেউ নেই, স্বাধীনেরও কেউ নেই। এর জন্যই আপনারাই আমাদের অভিভাবক। এখন এর জন্য আপনাদেরকে বলতে চেয়েছি, কিন্তু স্বাধীন তো আমাকে বিন্দুমাত্র পছন্দ করে না, আমার দিকে তেমনভাবে তাকায় না, তাই আপনাদেরকে মিথ্যে কথা বলেছি। ম্যাম প্লিজ ক্ষমা করে দেন। মাটির দিকে তাকিয়ে ফুলে হাত বুলাতে বুলাতে একদমই কথাগুলো বলে দেয় জরিনা। আমি ওর কথা শুনে অবাক হচ্ছি। এত ছোট একটা মেয়ে এত কিছু কিভাবে জানে? আসলে জরিনার বয়স মিনিমাম হবে 12 থেকে 13 বছর বয়স। জানি না। জরিনাকে পপি বাবা ফুল বিক্রি করতে খুঁজে পায়, তারপর তাকে তার বাসায় নিয়ে আসে কাজের মেয়ে হিসেবে। সেই থেকে জরিনা পপিদের বাসায় আছে। তুই ভালোবাসিস এই কথাটা আমাকে বললেই তো পারতি, উল্টো তুই ওর নামে তোর নাম করলি কেন? ও তোকে বিয়ে করবে কথাটা বললি কেন? আমি তো রেগে গিয়ে আমার বাসা থেকে লুচ্চামি ভণ্ডামি করবে এটাই আমি ভেবেছিলাম। চল এখান থেকে চল, তারপরে তোকে দেখাচ্ছি। বাবা আসলেই বাবাকে সবকিছু বলতে হবে।
দিন দিন অনেক বড় হচ্ছিস আর পাকনা হচ্ছিস, তোর একটা ব্যবস্থা করতেই হবে বাবাকে দিয়ে। কথাটি বলে সেইখান থেকে পপি ম্যাডাম জরিনার হাত চেপে ধরে বাসার ভিতরে নিয়ে যায়। আমি পুনরায় গিয়ে ছাতা নিচে বসে আছি। মেন গেটের সামনে সেভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল। একটু পর দরজার বাইরে একটা গাড়ি এসে হর্ন দিতে লাগে। দরজা খুলে দিয়ে দেখি পপি ম্যাডামের বাবা গাড়ি। বুঝতে পারলাম না পপি ম্যাডামের বাবা তাও এত সকাল সকাল বাসায় আসলো কেন। আমি তাকে কোনো প্রশ্ন না করে সোজা আটকে পুনরায় তার কাছে চলে আসি। দেখি পপি ম্যাডামের বাবা কুড়াতে বাসার মধ্যে উঠে যেতে লাগে। আমি তার কাছে গিয়ে তার হাতটা আমার কাঁধের উপর রেখে ভর করিয়ে বাসার মধ্যে নিয়ে যাই। পপি ম্যাডাম আর তার মা বাসায় বসে টিভি দেখছিল। দরজার কলিং বেল বাজতে সেই দিকে তাকিয়ে দেখে তার বাবা আমার কাঁধে ভর করে হাঁটছে। পুনরায় আমার কাছে এসে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, কি হয়েছে তোমার? এমন করে হাঁটছো কেন? আর পায়ে কি হয়েছে? ব্যান্ডেজ করে কেন তোমার? আরে মা, তেমন কিছু হয় নাই। এই একটু নতুন কোম্পানি যেখানে দিয়েছি সেখানে গিয়েছিলাম কাজ দেখার জন্য। আসার সময় একটা রডের উপর পা পড়ে রডটা অনেক গরম থাকায় পা পুড়ে যায়। আর ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে আর বলেছে 2-1 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাব আমি। চিন্তার কোনো বিষয় নেই। পপি তার বাবার কথা শুনে স্বস্তি যেন নিঃশ্বাস ফেলে। তারপর আমি পপি ম্যাডামের বাবাকে কাঁধে করে তার রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে পুনরায় আসতে যাব। অমনি পপি ম্যাডামের বাবা আমাকে তার কাছে ডাক দিয়ে বলে, বাবা, বলতে ভুলে গেছি, এই যে নাও চাবি, আর বাইরে গিয়ে দেখো আমার গাড়ির মধ্যে একটা কালো ব্যাগ আছে পিছন সিটে। তুমি ব্যাগটা নিয়ে এসে আমাকে দাও। আর দেখো একটা ফাইল আছে, সাবধানে ফাইলটা নিয়ে এসো যেন কোনো ক্ষতি না হয়। পপি ম্যাডামের বাবার কথা অনুযায়ী আমি তার হাত থেকে চাবিটা নিয়ে বাসার নিচে এসে গাড়ির দরজাটা খুলে তার দেখানো ব্যাগটা আর ফাইলটা নিয়ে পুনরায় বাসার মধ্যে চলে আসি। দরজায় কলিং বেল দিতে পপি ম্যাডাম এসে দরজা খুলে দেয়। তারপর আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকে দেখে হাতের ব্যাগ আর ফাইল দেখে বলতে লাগে, কিরে, তোর হাতে ফাইল আর ব্যাগে কি আছে এগুলো? আর বিশ্বাস কর, তোকে দেখতে না পুরো একটা বড় বিজনেসম্যান মনে হচ্ছে। মনেই হচ্ছে না যে তুই গেটের দারোয়ান। কথাটা বলেই পপি ম্যাডাম হাসতে লাগে। আমি তার হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। প্রথম দিন কাজে আসার পর থেকে আমি তার এমন হাসির উপর ক্রাশ খেয়ে বসে আছি। জানি না কখন এমন হাসির প্রশংসা করতে পারবো কিনা, কিন্তু প্রশংসা যদি করি তাহলে আমাকে তার কাছ থেকে অনেক অনেক গালি খেতে হবে। থাক বাবা, প্রশংসা করতে হবে না। নীরব দর্শকের মতো আমি তার হাসিটা না হয় দেখেই যাই, নাই বলি, এতেই ভালো হবে। আমার এমন ভাবনাময় দেখে পপি ম্যাডাম আমার সামনে হাতে তুড়ি বাজিয়ে বলে, কিরে, কই গেলি তুই? তোকে যে এতগুলো কথা বলছি তোর কানে যাচ্ছে না? কি আছে এগুলোর মধ্যে? দে। না মানে ম্যাম, এগুলোতে ফাইলগুলো আছে। আপনার বাবা তার হাতে দিয়ে আসতে বলেছে। আমি যেন সাবধানে নিয়ে গিয়ে তার হাতে দেই, অন্য কারো হাতে যেন না দেই। সে বলেছে আপনাকে দিলে সে যদি মাইন্ড করে। আরে না, তুই দে, কিছুই বলবে না। মাইন্ড করবে মানে? আমি তার মেয়ে না? আমার তো সবসময় সব সম্পত্তির উপরেই অধিকার আছে, তাই না? আমি তার একমাত্র মেয়ে। তার কথা ফেলতে না পেরে তার দিকে ফাইলটা আর ব্যাগটার সঙ্গে গাড়ির চাবিটা এগিয়ে দিই। তারপর আমার হাত থেকে ফাইলটা নিয়ে দেখে, তারপর পুনরায় ব্যাগটা খুলে দেখে বলে, ব্যাগের মধ্যে কি আছে খুলে কি দেখেছিস তুই একবারও? ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে। তুই যদি এই টাকাগুলো নিয়েও যেতি, নিমিষেই কোটিপতি হয়ে যেতি। তোকে আর পিছনের দিকে তাকাতেও হতো না, তোকে আর আমাদের বাসায় দারোয়ানিও করতে থাকতে হতো না। পপি ম্যাডামের এমন কথা শুনে আমি ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। কি বলছেন এগুলো? সে এত বছর ধরে আমাকে এই ছিল। প্রায় 2 বছর ধরে তার বাসার দারোয়ান হয়ে এসেছি। আজ পর্যন্ত তাদের কথার অবাধ্য একবারও হয়নি। তাদের লাখ লাখ কোটি কোটি টাকা আমার হাত দিয়ে আনা নেওয়া করতো, কখনো আমি তা ছুঁয়েও দেখিনি। তারপর আমি তাকে উদ্দেশ্য করে বলি, ম্যাডাম, আপনি কি আমাকে এই চিনলেন? যদি টাকার প্রবলেম আমার থাকতো তাহলে অনেক আগেই আমি আপনাদের টাকা নিয়ে এখান থেকে চলে যেতাম চিরদিনের জন্য। এর আগেও স্যার আমাকে দিয়ে অনেক টাকা আনা নেওয়া করেছে। তার বন্ধুদের কোম্পানি থেকে স্যার তো এর আগেও বাসায় থাকতো, আমাকে নিয়ে তার কোম্পানি থেকে অনেক টাকা আনতো, কাছে নিয়ে আসতো, কিন্তু আমি সেইগুলো কখনো ফিরেও দেখতাম না। আমরা গরিব হতে পারি, কিন্তু কখনোই কারোর ক্ষতি করতে পারি না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, কারণ নুন খেলে
তার গুণ গেয়ে যেতে হয়, বুঝলেন? একদমে কথাগুলো বলে আমি সেখানে আর না দাঁড়িয়ে থেকে পুনরায় গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকি। অন্যদিকে পপি ম্যাম তার বাবার কাছে গিয়ে ফাইল আর তার ব্যাগটা এগিয়ে দিয়ে বলে, বাবা, এগুলো এগুলো আমি কি দেখছি? তুমি আসলে ভেবেচিন্তে কাজ করছো? তুমি যে এটা এটা কখনো হবার নয়। এই সমাজ তোমাকে আমাদের কি কি বলবে একবারও ভাবতে পারছো? বলবে ছেলেটাকে কিনা শেষমেশ। থাক, সে কথা আমি না হয় নাই বললাম। একটা বারও কি তুমি ওর সম্পর্কে ভেবে দেখোনি? ওই ছেলেটার পরিচয় কি, কোথা থেকে এসেছে, কি তার পরিচয়, হিন্দু না মুসলিম? শুধু দেখি তার মুসলমানের মতো চর্চা করা, নামাজ কালাম পড়া। আমার মনে হয় ভাবে তুমি ছেলেটার সম্পর্কে ভালোভাবে ধারণা নাও, তারপরে না হয় তোমার সিদ্ধান্তের উপরে তুমি অটল থাকো। আরে শুধু ছেলেটাকে আমি ভালোভাবে চিনতে পারছি। প্রায় 2 বছর হলো আমাদের বাসায় থাকে। আমি যা বলি আমার কথা মতো চলে। কখনোই সে তার বদক্লাব লড়েনি। আমি তাকে অনেকভাবে টাকার প্রবন্ধ দেখিয়েছি, কিন্তু সে তাতে কোনো ভ্রুক্ষেপই দেখায়নি। এতে বোঝার আর বাকি থাকে না ছেলেটা অনেক ভালো আর ভদ্র পরিবারেরই ছেলে ছিল। আর মা, তোর যদি এতে অমত থাকে আমার বিন্দুমাত্র কষ্ট হবে না, কারণ তোর সুখ মানে আমার সুখ। চেয়েছিলাম তুই আমাদের একমাত্র মেয়ে। অন্য কোনো জায়গায় না গিয়ে আমার বাসায় থাকলে এ তো ভালো হতো না? আর ছেলেটারও কেউ নেই, একটা মা বাবাও পেলো। বাবা, তোমরা যা ভালো মনে করো তাই করো। আজ পর্যন্ত তোমাদের কথার উপরে আমি একটা কথাও বলিনি, এখনো বলবো না। শুধু একটা কথাই মনে রেখো, তুমি যা করবে ভেবে চিন্তে করো। এমন কোনো কাজ করো না পরে যেটার জন্য সবার সামনে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। আর আমার যা মনে হয় তুমি একটাবার তার সঙ্গে কথা বলে দেখো, রাজি হয় নাকি। আমার তো মনে হয় সে কখনোই রাজি হবে না, কারণ ছেলেটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। কখনো চাইবে না এমনটা হোক তার নিজের ওয়াইফের সাথে। আচ্ছা মা, এখন না বলি, ওকে বিষয়টা পরে বলি। ও তো সামনে এইচএসসি এক্সাম, তারপরে ওকে সব কথা খুলে বলবো। ও যদি রাজি হয় তাহলে তোকে ওর সঙ্গে বিয়ে দেব, আর যদি না হয় তখন ওকে আমার অফিসে ভালো একটা পোস্টে জব দিয়ে ওর লাইফ আমি ওকে বুঝিয়ে দিব। কারণ ছেলেটার প্রতি আমার অনেক মায়া, না জানি কিসের জন্য। প্রথম দিন যখন জব চাইতে এসেছিল সেই থেকে কি অপলুত চাহনি ছিল। তার মায়া ভরা দৃষ্টি দেখে না করতে পারিনি। ভেবেছিলাম তাকে আমার ছেলে বানিয়ে রাখবো, কিন্তু আবারও ভাবলাম কোথাকার ছেলে, কি তার পরিচয়, কেমন হয় মানুষের চেহারা দেখে তো আর তার পরিচয় নির্ধারণ করা যায় না। তাই ওকে দারোয়ানের চাকরি দিই। অন্যদিকে পপি তার বাবার সঙ্গে টুকিটাকি আরো কিছু কথা বলে হাসাহাসি করে। তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে তার রুমে গিয়ে চিন্তা করতে লাগে। বাবা, আমি জানি না তুমি কিভাবে আমার মনের কথা জানতে পারো। তুমি নিজেও জানো না তুমি তোমার অজান্তে আমাকে কত বড় সারপ্রাইজ দিলে। আজকে বুঝলে আমিও তো ওকে ভালোবেসে ফেলেছি। তুমি না বললে একদিন না একদিন আমি তোমাকে বলতাম আমি ওকে ভালোবাসি। কথাটা কিন্তু এর আগে তুমি কি করে বলতে গেলে আমার মনের কথা। এই জন্যই আমি তোমাকে সর্বদাই সুইট বাবা বলে ডাকি। আনমনে কথাগুলো ভাবছিলাম, তখনই সেখানে জরিনা চলে আসে। আমি জরিনাকে দেখে শোয়া থেকে উঠেও আর হাত ধরে চিৎকার করে জরিনা আমার অনেক বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে চিল্লাই উঠি। জরিনা যেন আমার কথাতে কিছুই বুঝতে পারে না। আপামনি, কি বলেন না বলেন কিছুই বুঝতেছি না। আপনার মা আপনাকে খাবার খাওয়ার জন্য নিচে ডাকছে, খাইতে আসেন। তারপর পপি জরিনার পিছু পিছু তার রুম থেকে বের হয়ে খাবার টেবিলে চলে আসে। অন্যদিকে জরিনা একটা বাটিতে স্বাধীনের জন্য খাবার বেড়ে তাকে দিতে যাবে, অমনি পপি তাকে উদ্দেশ্য করে বলে, তুমি খাবারগুলো বাটিতে ভরছো কেন? কাকে দিতে যাবি? আর তোকে প্রত্যেক দিনই দেখি মাটিতে খাবারগুলো ভরে তারপরে কোথায় যেন চলে যাস আর একটু পরে আসিস। আপামনি, দেখছি কিছুই জানেন না। আমি প্রত্যেক দিন তো বাটিতে খাবার নিয়ে গিয়ে স্বাধীনকে দিয়ে আসি। স্বাধীন তো আর এখানে এসে খেতে পারবে না, গেটে থাকতে হয়। ওর জন্য আবার খাবার নিয়ে বাইরে যেতে হবে কেন? ও এখানে এসে খেলেই তো পারে। আর গেটেই 5-10 মিনিট না থাকলেও চলবে। আমাদের বাসায় এমন কেউ আসে না যার জন্য সবসময় গেটের সামনেই থাকতে হবে, বুঝলি? আজকে খাবার দিয়ে আসতে হবে না, ওকে গিয়ে ডেকে এখানে নিয়ে আয়। আরে এখানে আনতে হবে না। দিন দিন চোর ডাকাতের যে উৎপত্তি হচ্ছে, যদি গেট থেকে চলে আসে আর তখন যদি বাসার মধ্যে ডাকাত কিংবা চোর প্রবেশ করে,
তখন কিভাবে আটকাবে বলো? এর থেকে ওইখানে খাবার দিয়ে আসলে দেখি ছেলেটা তার রুমে না গিয়ে বাইরে খায় আর গেটের দিকে নজর রাখে। ছেলেটার পাহারা অনেক ভালো লাগে, আমার সর্বদাই পাহারা দেয়, রাত জেগে জেগে পাহারা দেয়। তিনি এক মুহূর্তও ঘুমায় না। জানি না ছেলেটা এত ঘুম জাগতে পারে আল্লাহ। তারা তাদের মধ্যে কথা বলছিল, আবার আর খাবার খাচ্ছিল। অন্যদিকে জরিনা আমার কাছে খাবার নিয়ে এসে আমার দিকে এগিয়ে দেয় খাবারের বাটিটা। আমি ওর হাত থেকে খাবারের বাটিটা নিয়ে খাবার খেতে লাগি। রাত যখন প্রায় 10টা বেজে যায়, আমি মেন দরজা লাগিয়ে দিয়ে আমার রুমে এসে বই নিয়ে পড়তে লাগে আর বাহিরে নজর রাখতে লাগে। হঠাৎ রং করে শব্দ হয়। আমি বইটা হাতে নেই, অন্য পাশে লাঠি নিয়ে বাইরে গিয়ে টর্চ দিয়ে আসি। কেউ দেখি আবার বাসার মধ্যে ঢুকে পড়লো নাকি, কিন্তু গিয়ে দেখি কেউ নাই, একটা কালো বিড়াল। আমি পুনরায় বাইরে চেয়ার পেতে বসে বই পড়তে লাগে। অন্যদিকে আমার উপর যে একজন কড়া দৃষ্টি নজর রয়েছে সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি মন দিয়ে আমার কাজ করে চলেছি। অনেকটা রাত হওয়ার আর চোখে ঘুম আসায় ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বেজে গেছে। তারপর আমি গিয়ে আমার রুমের খাটে গা এলে দিতেই ঘুমের রাজ্যে পাড়ে জমাই। সকালবেলা ঘুম ভাঙে আজানের শব্দে। প্রত্যেকদিন এই আজানের সময় আমার ঘুম ভেঙে যায়। তারপর শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে জায়নামাজ বিছিয়ে রুমের মধ্যেই নামাজ পড়ে নেই। নামাজ পড়ে রুম থেকে বের হয়ে মেন দরজার বাইরের রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে আছি আর চারদিকে দেখছি ঢাকা শহরটা এই সকালবেলা শুনশান নীরবতা বিরাজ করে। কেউ দেখে মনে করবে না যে এই শহরটা কিছুক্ষণ পরে ব্যস্ত নগরীতে রূপান্তর হবে। তারপর আমি সেইখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চারপাশটা উপভোগ করে আমার রুমে চলে আসি। তারপর পোশাক পরিবর্তন করে দারোয়ানের পোশাক পরে নেই। তারপর গেটের কাছে দাঁড়াতেই দেখি আঙ্কেল জগিং করার জন্য বের হয়েছে। আমাকে দেখে আমাকে উদ্দেশ্য করে আঙ্কেল বলে, বাবা যাও, পোশাক পরিবর্তন করে ভালো পোশাক পরে আসো। তোমাকে নিয়ে একটু জগিং করতে বের হব। বুড়ো হয়ে গেছি, জানোই তো কখন কি হয়। হাত থাকতে যদি কোনো কিছু হয়ে যায় তখন তুমি কাছে থাকলে আর কিছুই হবে না, বুঝলে? যাও, পরিবর্তন করে আসো। আমি আঙ্কেলের কথা মতো দারোয়ানের পোশাক খুলে অন্য পোশাক পরে নেই। তারপরে আঙ্কেলের সঙ্গে পিছু পিছু হাঁটতে লাগে আর অন্যদিকে আঙ্কেল সামনাসামনি হাঁটছে আর আমার সঙ্গে টুকিটাকি কিছু কথা বলছে। কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। আঙ্কেল হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে যায়। আমার কাছে দিয়ে রাখা পানির বোতলটা তার দিকে এগিয়ে দিতে আঙ্কেল ফুটপাতে বসে পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেতে লাগে। পানি খাওয়া শেষ করে আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার এইচএসসি এক্সাম কবে শেষ হবে? তোমাকে আর এমনভাবে দেখতে ভালো লাগে না। তুমি এইচএসসি এক্সাম দাও, তারপর না হয় তোমাকে আমার অফিসে ভালো একটা পোস্টে জব দেব। তোমাকে আমার বাসায় রেখেছি, কারণটা হচ্ছে তোমার মতো সৎ ভালো ছেলে এখন আর পাওয়া যায় না দারোয়ান হিসেবে। তাই আমি তোমাকে ছাড়তে চাইছি না বাবা। এর জন্যই আমি তোমাকে আমার বাসা দারোয়ান হিসেবে রেখে দিয়েছি। কিন্তু তুমি এইচএসসি এক্সাম দেওয়ার পর তোমাকে আমার অফিসে চাকরি দিয়ে অন্য একটা দারোয়ান রেখে দেব। আর তোমাকে নিয়ে আমি আর তোমার আন্টি একটা ভালো কল্পনা করেছি। জানি না তুমি আদৌ রাজি হবে কিনা। আমি তার কথা শুনে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, আঙ্কেল কি চিন্তা ভাবনা করে রেখেছেন আমাকে নিয়ে বলেন? এখন না, তুমি এইচএসসি এক্সাম দাও, তারপর না হয় তোমাকে খুলে বলবো। তারপর ফুটপাথ থেকে আমি আর আঙ্কেল উঠে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। আঙ্কেল বাসার মধ্যে প্রবেশ করতে যাবে, তখনই পুনরায় আমার কাছে এসে বলতে লাগে, শোনো, তোমাকে আর দারোয়ানের পোশাক পরতে হবে না, তুমি সুশীল পোশাক পরো। কথাটা বলে সেইখান থেকে আঙ্কেল চলে যায়। আমি পুনরায় আমার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকি গেটের পাশে। 10টা বেজে গেলে যখন খাওয়ার সময় হয় তখন আমার কাছে এসে পপি বলতে লাগে, শোন, আজকে থেকে তোকে আর কেউ খাবার দিতে এখানে আসবে না। তুই খাবারের সময় হইলেই রুমে ঢুকে যাস, আমাদের সাথে বসে খাবি, ঠিক আছে? আর চল, তোকে ডাকছে আব্বু আম্মু, চল। না ম্যাডাম, তা কি করে হয়? আপনারা কোথায় আর আমরা কোথায়? চাকর বাকরকে নিয়ে একসঙ্গে খেতে নেই। আমার কথা শেষ হতে না হতেই ঠাস ঠাস করে আমার গালে 4টা থাপ্পড় মেরে দেয়। আমি ওনার দিকে তাকিয়ে দেখি রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপ হয়ে যাই। তারপর পুনরায় আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখছি দিন দিন তোর অনেক ভাব বেড়ে গেছে। আমাদের সাথে এক টেবিলে বসে খেতে তোর অনেক ভাব, তাই না? এর জন্যই আমাদের সঙ্গে
খাবি না তুই, তাই না? একবার যখন আমি বলেছি আমার কথার উপরে এরপর থেকে কখনোই প্রশ্ন করবি না। আর আগে থেকেই তো তুই জানতি আমি প্রশ্ন একদমই পছন্দ করি না, তারপরে শুধু শুধু প্রশ্ন করলি আর থাপ্পড় খেলি। এখন চুপচাপ ওয়ান পিছু পিছু আয়। পপি ম্যাডাম আর কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে লাগে। আমি ওনার পিছু পিছু হেঁটে বাসার মধ্যে চলে যাই। তারপর খাবার টেবিলে গিয়ে দেখি সেখানে সবাই বসে আছে। আসলে পপি ম্যাডামের মা বাবা অর্থাৎ আঙ্কেল আন্টি অনেক ভালো, অন্যান্য বড়লোকদের মতো নয়। যেখানে অন্যান্য বড়লোকরা গরিবদের একদমই পছন্দ করে না, সেখানে আঙ্কেল আন্টিরা বড় গরিবদের অনেক ভালোবাসে। একটা বিষয় অনেক ভালো লাগে আমার তাদের উপর। সেখানে গিয়ে দেখি এই বাসার সব কাজের ছেলে মেয়ে সবাই একত্রে টেবিলে বসে আছে, আমার অপেক্ষা করছিল বোধহয়। তারপর পপি ম্যাডাম গিয়ে তার বাবার পাশে চেয়ারে বসে পড়ে। আমি কোনখানে ফাঁকা না দেখে তার পাশের চেয়ারটা ফাঁকা দেখে পপি ম্যাডামের পাশে গিয়ে বসে পড়ি। তারপর তখনই আঙ্কেল আমার দিকে তাকে আমার দুই গাল লাল দেখে আঙ্কেল আমাকে প্রশ্ন করে, বাবা, তোমার কি হয়েছে? দুই গাল লাল কেন? বোধহয় তোমাকে কেউ থাপ্পড় মেরেছে। তা বাবা, কে মেরেছে আমাকে বলো, আমি তাকে শাস্তি দেব। মেরে একদম দুই গাল লাল করে দিয়েছে। বোধহয় দুই গালে লাল রং করেছো তুমি, এমন মনে হচ্ছে। আঙ্কেলের এমন প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে যাই। কি বলবো বুঝতে পারি না। যদি এখানে বলি পপি ম্যাডাম আমাকে মেরেছে, তাহলে নির্ঘাত আমার কপালে শনি আছে। এর থেকে এই বিষয়টা পাশ কেটে যেতে হবে। তখন আমি আঙ্কেলকে বলি, আঙ্কেল অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেন তো। তারপর না হয় আপনার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলছি। আচ্ছা, খাওয়া দাওয়া করে আমার সঙ্গে দেখা করো, তারপর তুমি কাজে যাবে, বুঝলে। পপি ম্যাডাম আমার বিষয়টি বুঝতে পেরে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওনার দিকে তাকাতে আমার দিকে তাকিয়ে পপি ম্যাডাম মুচকে একটা হাসি দেয়। আমি পুনরায় খাবার খেতে লাগি। খাবার খাওয়ার সময় স্পষ্ট বুঝতে পারি আমার পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে। আমি ভেবেছি যে নিশ্চয়ই এটা জরিনার কাজ। জরিনার দিকে তাকিয়ে দেখি আমার থেকে দুই চেয়ার পরে বসে আছে। এইখানে তো জরিনা আমার পায়ে সুড়সুড়ি দেওয়ার তো কোনো প্রশ্নই খুঁজে পাচ্ছি না। তখনই আমি পপি ম্যাডামের দিকে তাকাই। তখনই পপি ম্যাডাম আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়। আমি বুঝতে পারি নিশ্চয়ই এটা পপি ম্যাডামের কাজ। বুঝতে পারি তার আবার কি হলো, মাথায় ভূত ভর করেছে নাকি। আমি ওনার দিকে একটু রাগে দৃষ্টিতে তাকাতেই তিনি নিচের দিকে তাকিয়ে পুনরায় খাবার খেতে লাগে। আমি খাওয়ায় মনোযোগ দিয়েছি। পায়ে আর শ্বশুরি আর হচ্ছে না। হঠাৎ দেখি আমার আঁটুর উপরে কেউ চিমটি কাটে। আমি আও বলে চিৎকার দিতে সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখনই পপির বাবা বলে, বাবা, কি হয়েছে তোমার? এমন করে চিৎকার দিলে কেন? কোনো কি সমস্যা হয়েছে তোমার? না আঙ্কেল, কিছু হয়নি। তাহলে চিৎকার দিলে ঘটলো কেন বাবা? না আঙ্কেল, মানে মানে আমাকে মানে মানে করতে করতে দেখে পপি বলতে লাগে, বাবা, ওর মনে হয় জিহ্বায় কামড় লেগেছে, তার জন্য চিৎকার দিয়ে উঠেছে। পপি ম্যাডামের কথা শুনে সবাই ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তার দিকে সবাইকে তাকিয়ে থাকতে দেখে আমি বলি, জিহ্বায় কামড় লেগেছে তাই চিৎকার দিয়েছিলাম। আমার কথা শেষ না হতেই সবাই তাদের খাবার খেতে লাগে। আর আমার দিকে পপির মা বাবা একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। তারপর খাওয়া শেষ করে আমি পুনরায় আমার কাজে মনোযোগ দিই। সেইভাবে পেরিয়ে যায় দিনটা। বিকেলের দিকে সেখানে দাঁড়িয়ে থেকে থেকে অনেকটা সময় বোরিং হয়ে যায়, তাই দরজা খুলে বাইরে এসে দেখি কিছু ছেলেরা রাস্তায় ক্রিকেট খেলছে। আমি ফুটপাথের সামনে দাঁড়িয়ে থেকে তাদের খেলা দেখছি। হঠাৎ একটা মেয়ে আমার কাছে এসে অ্যাড্রেস জিজ্ঞেস করে। আমি চিনতে পারি না, তাই আমার ফোনটা বের করে গুগল ম্যাপে অ্যাড্রেস সার্চ করে দেখি পাশের বিল্ডিংটা। আমি ওনাকে পাশের বিল্ডিংটা দেখিয়ে দিতেই তিনি আমার কাছ থেকে চলে যায়। অন্যদিকে আমার দিকে যে একজনের তীব্র দৃষ্টি নজরদারি করেছে সেদিকে আমার কোনো হেলদোল নেই। অনেকক্ষণ সময় সেখানে দাঁড়িয়ে থাকে। একটু পর আমার হাতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি পপি ম্যাডাম তিনি আমার ফোনে ফোন করলেন। নির্ঘাত আমার কপালে শনি আছে। আমি তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে পপি ম্যাডাম আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, কই আছিস তুই? জলদি আমার রুমে আয়। আমার রুমেই ট্যাপটা দিয়ে পানি বের হচ্ছে না। দেখ তো এসে কি হয়েছে, পানি বের হচ্ছে না কেন? আচ্ছা ম্যাডাম, একটু ওয়েট করেন, আমি আসি। কথাটা বলে ফোন রেখে দেই আর স্বস্তি নিঃশ্বাস ফেলি। যাক বাবা, বাঁচা গেল। প্রত্যেকবার ফোন করে এমন এমন কথা বলে আমাকে ভয় দেখিয়ে দেয়। এবার শান্তভাবে কথা বলল। যাই গিয়ে দেখি তার বাথরুমের ট্যাপে আবার কি হয়েছে। তারপর সেইখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দরজার ভিতরে ঢুকে ভেতর থেকে লাগিয়ে দিয়ে মেন দরজায় গিয়ে
নক করতেই কাজের মেয়ে জরিনা এসে দরজা খুলে দেয়। আমি তাকে বাস কাটিয়ে সোজা পপি ম্যামের রুমের সামনে এসে দরজায় কড়া নাড়তেই ওই পাশ থেকে পপি ম্যাডাম বলে, এত ঢং দেখানো লাগবে না, আয় রুমের মধ্যে আয়। তারপর আমি দরজা ঠেলে রুমের মধ্যে ঢুকে পড়ি। সামনে এগোতে যাব, অমনি দেখি পপি ম্যাডাম আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, তার খাটের উপর বসে থেকে। আমি সেখানে দাঁড়িয়ে থেকে মাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, ম্যাডাম ওয়াশরুমের কলটা নষ্ট হয়েছে, একটু আমাকে দেখিয়ে দেন। তারপর পপি ম্যাডাম তার খাট থেকে গিয়ে উঠে আমার কাছে এসে পাশ কাটিয়ে দরজা লাগিয়ে দেয়। আমি তো ভয় পেয়ে ট্যাপ ট্যাপ করে ওনার দিকে তাকিয়ে আছি। পেছন ফিরে আমাকে তার দিকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে পপি ম্যাডাম বলে, তুই আমার দিকে অমনভাবে তাকিয়ে আছিস কেন? আর তোর সাহস কি করে হয় অন্য মেয়েকে ফোন নাম্বার দেওয়ার? আমার বাসায় থাকবি, অন্য মেয়েদেরকে তুই ফোন নাম্বার দিবি? তাদের সাথে ভেগে যাবি, প্রেম করবি? আহা, তা তো আমি হতে দেব না। আমার বাসায় থাকলে কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, বুঝলি? তোকে বাবা আগেও না এই বিষয়গুলো বলেছে, তারপরেও তুই আমার বাবার কথার বরখিলাপ করলি কেন? পপি ম্যাডামের কথা শেষ হতেই আমি ওনার দিকে তাকিয়ে ছলছল নয়নে বলি, ম্যাডাম কি বলছেন এইগুলো? আমি কোথায় কাকে নাম্বার দিলাম? আর আপনি বা কোথা থেকে দেখলেন? নির্ঘাত আবার আপনাকে জরিনা বলেছে, তাই না? জরিনা মেয়েটার জন্য বাঁচি না। মেয়েটা শুধু আমাকে উল্টাপাল্টা কথা বলে। আজকে ওর একদিন কি আমার একদিন। আমার কথা শেষ হতে না হতেই পপি ম্যাডাম আমাকে ধাক্কা দেয়, আর তা সামলাতে না পেরে আমি ওনার হাত চেপে ধরতে যাব, অমনি উনি আমাকে জড়িয়ে ধরে ঘাটের উপর ফেলে দেয়। আমি ঘাটের উপর শুয়ে আছি, আর আমার উপর পপি ম্যাম শুয়ে আছে। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। আমি সইতেও পারছি না, কইতেও পারছি না। এখন যদি কিছু বলি বিপরীত হবে, তাই আমি অমনভাবে চুপচাপ শুয়ে আছি, চোখ বন্ধ করে। আর আমার হাত পা নাক মুখ ঘেমে একাকার। ঘরের মধ্যে এসি ফুল স্পিডে চলছে, তারপরে আমি এত ঘামছি কেন কিছুই বুঝে উঠতে পারছি না। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়। আমি গাছমচ করে উঠলে পপি ম্যাডাম আমার বুকের উপর থেকে উঠে বসে। জরিনাকে বলতে হবে কেন? আজকে তো আমি নিজের চোখেই তোর চরিত্র সম্পর্কে ভালোভাবে ধারণা নিলাম। ভেবেছিলাম তোকেও তুই অনেক ভালো, কিন্তু তেমন এমন সুন্দর চেহারার মাঝে যে তোর ভয়ঙ্কর, তা তো আর আগে জানিনি। আজকে বেলকুনিতে বসে বই পড়ছিলাম, হঠাৎ তোর দিকে নজর যায়, দেখি একটা মেয়েকে তুই তোর ফোন নাম্বার থেকে কিছু একটা লিখে দিচ্ছিস। আমি বুঝতে পারলাম ঠিকই তুই তোর ফোন নাম্বারটা তাকে দিলি, তাই না? একদমই কথাগুলো বলে ওঠে পপি ম্যাডাম। খাটের ওপর চোখ বুজে শুয়েছিলাম, তখন এমন কথা শুনে অবাক হয়ে যায়। ওনার দিকে তাকিয়ে বলতে লাগে, ম্যাডাম আপনি সর্বদাই আমাকে ভুল বোঝেন। আপনি একটিবার কি বুঝতে চেয়েছেন আমি আসলে মেয়েটিকে আমার ফোনে কি দেখিয়েছি? একটাবার জিজ্ঞেস করেছেন? আর দিন দিন আপনার ব্যবহার কেমন যেন পাল্টে যাচ্ছে। আমার অনেক ভয় হচ্ছে। প্লিজ আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি মোটেও বাজে ছেলে না। তখন ওই মেয়েটা একটা অ্যাড্রেস নিয়ে এসেছিল। আমি চিনতে না পারায় গুগল ম্যাপে তা সার্চ দেই, দেখি পাশের বাসাটায় ওনার অ্যাড্রেস, তাই আমি পাশের বাসাটা দেখিয়ে দিই। এইটুকুই ম্যাডাম, এর থেকে বেশি কিছু না। কথাটা বলে আমি খাট থেকে উঠি, তার সামনে দাঁড়িয়ে থেকে, পপি ম্যাডাম আপনার ওয়াশরুমের কোন কলটা নষ্ট হয়েছে আমাকে দেখিয়ে দিন, আমি ঠিক করে দিচ্ছি। কল নষ্ট হয়নি, তোকে এই কথাগুলো জিজ্ঞেস করার জন্যই ডেকেছিলাম। এইটুকুই, যা নিচে যা। তুই নিচে গিয়ে তোর কাজ তুই কর। তোকে বাসার দারোয়ানের জব দিয়েছি, কে আসলো, কে তার বাসার কিংবা অ্যাড্রেস চিনতে পারছে না, তাকে সেই অ্যাড্রেস বাসা দেখিয়ে দেওয়া, এটা তোর কাজ নয়, বুঝতে পারলি? এখন আমার সামনে থেকে চলে যা তুই। তারপর আমি সেখানে আর না দাঁড়িয়ে থেকে রুম থেকে বের হতে লাগে। আসার সময় একবার পপি ম্যাডামের দিকে তাকাই, দেখি তিনি মাটির দিকে তাকিয়ে আছে, বোধহয় কান্না করছে। চোখ বেয়ে পানি ফ্লোরে পড়ছিল টিপ টিপ করে। আমি লক্ষ্য করেছিলাম, বুঝতে পারছি না তিনি হঠাৎ এমন ব্যবহার করছে কেন আমার সাথে। তার ব্যবহার পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে সেখানে ম্যাডাম আমাকে দেখতেই পারতো না, এখন ওর ব্যবহার কেমন যেন কিছু বুঝতে পারছি না। না, এর থেকে দূরে দূরে থাকতে হবে। না জানি এর মাথায় কি চিন্তা ভাবনা ফুটফাট আছে। যদি হিতে বিপরীত হয় তাহলে আবার খবর আছে। যেভাবে হোক আমাকে এই জবটা এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত করতেই হবে, না হলে এখন কোথাও আর চাকরি পাওয়া যাবে না। আমাকে আর এত সুযোগ সুবিধাও কেউ দেবে না। কথাটা আনমনে চিন্তা করতে করতে বাসা থেকে বের হয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। সেইভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। রাত হয়ে যাওয়ায় বাইরে সব লাইনগুলো অন করে দেই। বাইরে সব লাইনগুলো অন করে দেই। রুম থেকে একটা বই বের করে নিয়ে এসে পড়তে লাগে। অন্যদিকে বাবা
তোমার কি মনে হয় না এখন ওকে পড়ার জন্য সময় দেওয়া উচিত? সেইটা দিন রাত কুত্তার মতো কাজ করে পড়ে থাকে। মাঝে মাঝে দেখি বই নিয়ে পড়তে। মনে হয় ছেলেটা যদি ভালো কিছু করতে হয় তাহলে ওকে দারোয়ানের কাছ থেকে বের করে দেওয়া উচিত। ভালো কিছু করবে, আর না হলে একটা কাজ করো, ওকে এই বাসাতেই রাখো তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তাহলে ভালো হবে। কিংবা আমার বডিগার্ড হিসেবে। তখন আর এত সময় বড় কেয়ারটেকার বা দারোয়ান হিসেবে থাকতে হবে না। তখন তুমি চিনবা আমি বাসায় আসলে ও তো ফ্রি, ও নিজের মন মতোই করতে পারবে। আর ও যে ছেলে, মনে হয় না ওকে যদি বাসায় রেখে ফ্রি ফ্রি রাখি তাহলে ও থাকবে। এখন এখান থেকে সে চলে যাবে অন্য একটা জব খুঁজতে। হ্যাঁ, আমি এইটা চিন্তা করেছি। কালকে তোর মা এই কথাটা আমাকে বলেছিল। ভাবলাম হ্যাঁ এটাই করি। আমার তো পার্সোনাল বডিগার্ড লাগে না। আমি যেখানে সেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পছন্দ করি। আর আমার তেমন একটা শত্রু নেই। এর থেকে তুই ওকে তোর পার্সোনাল বডিগার্ড হিসেবে রেখে দে। কিছুদিন পর তো পার্সোনাল আর বাকি কথা নাই বলি। পপির বাবা কথা বলা শেষ হতেই পপির মা আর পপির বাবা হা হা করে হাসতে লাগে। অন্যদিকে পপি হা হয়ে তাদের দিকে তাকিয়ে আছে আর লজ্জা পাচ্ছে। এভাবে মা বাবার হাসাতে পপির খুনসুটি চলতে আছে অনেকক্ষণ। রাতের বেলা খাবারের সময় হলে পপির বাবা পপিকে বলে, পপিমা, যা তো স্বাধীনকে গিয়ে ডেকে নিয়ে আয়। এখন খাওয়া দাওয়া করি, অনেক সময় হয়ে গেছে, ঘুমাতে হবে। অফিসে আজকে প্রচুর কাজের চাপ ছিল, অনেক বোরিং লাগছে আমার। তোদের সঙ্গে আনন্দ করে অনেকটা ভালো লাগলো, মনটা ফ্রেশ হলো। এখন নিশ্চিন্তায় গিয়ে একটা ভালো ফোন দিতে পারবো আমি। পপির বাবা তার কথা শেষ হতেই পপি সেখানে আর না বসে থেকে রুমের বাইরে আসে আমাকে ডাকার জন্য। অন্যদিকে আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে বই পড়ার জন্য কিছু টিপস নিচ্ছিলাম। তখনই পেছন থেকে কেউ একজন আমার কাঁধের উপর হাত রাখে। তার দিকে ফিরতে আমাকে টাচ করে থাপ্পড় লাগিয়ে দেয়। তোকে অনেকবার হাতে নাতে ধরেছি, বারবার তুই আমাকে উল্টোপাল্টা কথা বলে সেইখান থেকে বেঁচে ফিরেছিস, কিন্তু এখন যা দেখলাম নিজের চোখে নিজের কানে, এই শব্দ আর মিথ্যা মিথ্যা হতে পারে না। কোনো মেয়ের সঙ্গে কথা বলছিলি? কোন মেয়ে? কি তার পরিচয়? কি করে আমার বাসায় থাকবে আর অন্য মেয়ের সাথে কথা বলবি? তোকে আর কাজ করতে হবে না, তোকে আমি বাবাকে বলেই জব থেকে এক্ষুনি বের করে দিব। পপি ম্যাডামের কথা শুনে বসতেই পারে না। আমি তাকে কি বলবো? এই মেয়েটা বারবার কি বলে এই কথা? বারবার আমাকে শুধু বোঝে। কিছু বুঝে উঠতে না পেরে সোজা ওনার পা জড়িয়ে ধরে বলতে লাগে, ম্যাডাম প্লিজ আঙ্কেলকে কিছু বলবেন না। আর আপনি যা ভাবছেন তা নয়, ও আমার বান্ধবী, ওর কাছ থেকে পড়ার জন্য কিছু টিপস নিয়েছিলাম, এর থেকে বেশি কিছু না। আর প্লিজ আঙ্কেলকে কিছু বলবেন না। এই চাকরি থেকে যদি বের করে দেয় এখন আর কোনো চাকরিও পাবো না। আমার লেখাপড়া অনেকটা ক্ষতি হয়ে যাবে। ইভেন আমি সেমিস্টার ফি টাকা দিতে পারবো না। এর ফলে এসএসসি এক্সামও দিতে পারবো না। প্লিজ আঙ্কেলকে কিছু বলবেন না। এসএসসি এক্সাম শেষ হলে আমি নিজেই আপনাদের বাসা থেকে বের হয়ে চলে যাব। আপনাদেরকে আর বলতে হবে না। কথাগুলো বলতেই দেখে আমার হাতে পানির ফোঁটা ওপর থেকে পড়ছে। ওপর দিকে তাকিয়ে দেখছি পপি ম্যাডাম কান্না করছে। আমি বুঝতে পারলাম না তার কান্না করার মানে কি। আমাকে তার পা দিয়ে ঝ্যাংটা মেরে সেখানে ফালিয়ে দিয়ে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে রুমের মধ্যে চলে আসে। বুঝতে পারলাম না মেয়েটার আবার কি হলো। আমি অন্য মেয়ের সঙ্গে কথা বলে ওনার কি হয়? অন্য মেয়েদের সঙ্গে আমাকে দেখলে উনি কেন জ্বলে? তার মানে আমি যা ভাবছি তাই নাকি? না, কখনই না। হয়তো আমাকে সে আগে থেকে ঘৃণা করে, অন্য নজরে দেখে। তাহলে কিভাবে উনি এমন চিন্তা ভাবনা করতে পারে? না, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর সেখানে বসে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখে। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি পপির বাবা। ওনাকে দেখে ফিরতেই পপির বাবা আমাকে বলে, বাবা কি হয়েছে তোমার? তুমি এইখানে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? আর পপিমাকে তো পাঠাইলাম তোমাকে ডাকার জন্য। তোমাকে না ডেকে উল্টো বাইরের থেকে দৌড়ে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। আমি আর তোমার আন্টি এত করে ডাকাডাকি করলাম, কিন্তু দরজা খুলছে না। বারবার বলছে কোনো কিছু ভালো লাগছে না, তোমরা এখান থেকে চলে যাও। বাবা, তোমার সঙ্গে কি পপিমার কিছু হয়েছে? ও কেমন ব্যবহার করছে? কেন দেখো, আমি জানি তুমি পপিমাকে অনেক ভয় পাও, এর জন্যই আমাকে কিচ্ছু বলো না। তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো, আমি পপিমাকে কিছুই বলবো না। আসলে আঙ্কেল কিছুদিন হলো পপি ম্যাডাম অদ্ভুত আচরণ করছে। হুটহাট আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কোনো মেয়ের সঙ্গে আমাকে কথা বলা দেখতেই পারে না।
কোনো মেয়ের সঙ্গে আমাকে দেখলে রেগে যায়। বুঝতে পারছি না তিনি এমন ব্যবহার করছে কেন আমার সঙ্গে। নিজের জামাইকে অন্য মেয়ের সঙ্গে কিভাবে একটা স্ত্রী দেখতে পারে? কথাগুলো বলে আমি আমার স্ত্রীর গতিতে কথা বলা দেখে স্বাধীন বলে, আঙ্কেল কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না আঙ্কেল। পপি ম্যাডাম যদি আপনাদেরকে উল্টাপাল্টা কিছু কথা বলে, প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। এখন যদি আপনি চাকরি থেকে বের করে দেন তাহলে আমার লাইফটা ধ্বংস হয়ে যাবে। আমি লেখাপড়ায় ফোকাস করতে পারবো না, না জব করব। আপনাদের মতো সুযোগ সুবিধা আর কোথাও দেবে না, তাই আমি আর লেখাপড়া করতে পারবো না। প্লিজ স্যার, আমাকে বের করে দেবেন না, প্লিজ প্লিজ। তোমাকে তো জব থেকে বের করে দেব, তোমাকে আর দারোয়ানি করতে হবে না। আমি আঙ্কেলের কথা শুনে আকাশ থেকে যেন মাটিতে পড়ি। দিন শেষে কিনা আঙ্কেল আমাকে ভুল বুঝলো। আমি আর কোনো চিন্তা ভাবনা না করে সোজা মাটিতে বসে আঙ্কেলের পা জড়িয়ে ধরে বলতে লাগে, প্লিজ আঙ্কেল, আমার ভবিষ্যৎটা নষ্ট করবেন না। আমি ছোট থেকে বড় হয়েছি অনেক স্ট্রাগল করে। এই এসএসসি পরীক্ষা না দিতে পারলে আমার পড়াশোনা সব বৃথা যাবে। প্লিজ আঙ্কেল, আমাকে জব থেকে বের করে দেবেন না। আরে বাবা, সবটুকু তো আগে শোনো নাকি। তোমাকে দারোয়ানের জব থেকে বের করব, কিন্তু তুমি কালকে থেকে পপিমার পার্সোনাল বডিগার্ড হিসেবে চলাফেরা করবে। আসলে আগামীকালকে আমাকে একটা রং নাম্বার থেকে ফোন করে হুমকি দেয় আমার মেয়ের ক্ষতি করবে তারা। তাই আমি তোমাকে আমার মেয়ের পার্সোনাল বডিগার্ড হিসেবে নিয়োগ দিয়েছি। আর আগামীকাল সকালে নতুন দারোয়ান চলে আসবে। যদি তুমি আমার মেয়ের পার্সোনাল বডিগার্ড হিসেবে চাকরি করো, তাহলে তুমি তাকে নিরাপত্তা দিবে, বুঝলে? আর যখন বাসায় আসবে তখন তুমি ফ্রি টাইমে পড়াশোনা করতে পারবে মনোযোগ দিয়ে। আর তো দেখোই পপিমা খুব একটা বাইরে চলাফেরা করে না, শুধু ভার্সিটিতে যায় আর বাসায় আসে, এর বেশি তো আর কোনো জায়গায় যায় না। আঙ্কেল কথাটা বলা শেষ করে আমার দুই বাহু চেপে ধরে তার কাছ থেকে বসা থেকে দাঁড় করিয়ে আমার দিকে তাকিয়ে বলতে লাগে, আরে বাবা শোনো, আমি তোমাকে ভালোভাবেই চিনে ফেলেছি তুমি কেমন ছেলে। কেউ কিছু বললে আমি তোমাকে ভুল বুঝবো না, বুঝলে? আর একটা কথা, তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে আমি আগে থেকে বের করে দেব না। আর শোনো, তোমাকে যে কাজটা দিলাম আমার মেয়ের পার্সোনাল বডিগার্ড হয়ে থাকা, তুমি মনোযোগ দিয়ে কাজ করবে যেন আমার শত্রুপক্ষ আমার মেয়ের ক্ষতি করতে না পারে। আর সকালে আমার রুমে এসো, একটা রিভলভার কিনে রেখেছি, যদি কখনো প্রয়োজন হয় তুমি ওইটা চালাতে পারবে। রিভলভারটা লাইসেন্স করা আছে, কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, খেতে আসো, খাওয়ার টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। আঙ্কেলের কথা শুনে আমি অনেকটা খুশি হই। নিমেষে আমার মাথার চিন্তা ভর করে, তার মেয়ের মান সম্মান আমার হাতে থাকবে। কালকে থেকে না জানে কি হবে। আঙ্কেলের মতো ভালো মানুষেরও শত্রু থাকে, এর জন্যই বলে ভালো মানুষের শত্রু সর্বদাই বেঁচে থাকে। আমি আর কোনো চিন্তা না করে আঙ্কেলের পিছনে পড়েছে বাসার মধ্যে মধ্যে চলে আসে। খাবার টেবিলে বসে খাবার খেতে লাগে। বসে থেকে খাবার খাচ্ছিলাম, তখনই আঙ্কেল আমাকে বলে, কালকের থেকে তোমাকে আর বাসার বাইরে থাকতে হবে না। উপরের তলা পপির পাশের রুমটাই তুমি থাকবে, অন্য কোনো রুম না। থাকাই তোমাকে ওই রুমটাই দিলাম। আমি মাথা দিয়ে হ্যাঁ বোঝাই। তারা যা করতে বলেছে আমি তাই করি। তাদের কথার উপর আমি কোনো কথা বলিনি। বেশি দিন তো আর এইখানে থাকবো না, অল্প কিছুদিন পরীক্ষা শুরু হবে। আর মাত্র 2 মাস পর থেকে খাবার খাওয়া শেষ করে আমি বাইরে আসে যাব। তখন আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে পুনরায় বলতে লাগে, অন্য কোনো রুম না থাকায় তোমাকে ওই রুম দিলাম। বাবা, একটা কাজ করো, ওই খাবারের প্লেটটা পপির রুমে গিয়ে দিয়ে আসো। আমরা ওকে খাবারের কথা বললেও ও খাচ্ছে না, জানি তুমি গিয়ে ওকে বললে ও নিশ্চয়ই খাবে। একটু ভালোভাবে ওকে বুঝিয়ে বলো, মেয়েটা তোমার উপর অনেক রেগে আছে, বুঝলে? যাও এখন। আমি আঙ্কেলের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে উপরের দিকে যেতে লাগে। পপি ম্যামের রুমের দিকে। বুঝলাম না, তার মা বাবা বললে খাবার খাবে না, আমি তাকে ভালোভাবে বললেই খাবার খাবে। আসলে কি তাই? দেখি তো একবার অ্যাপ্লাই করে সে আমার কথা শোনে কি না। তার সঙ্গে ভালো ব্যবহার করলে কি করে উনি। তারপর আমি পপি ম্যাডামের রুমের সামনে এসে দরজা করাতেই অনেকের পর দরজা খুলে দেয়। ওনার রুমের দিকে তাকিয়ে তো আমি হাওয়া হয়ে আছি। কান্না করতে করতে চোখটা লাল করে ফেলেছে। কি হয়েছে? তুই এখানে কেন? আর হাতে খাবারের প্লেট কেন? আমি খাবার খাবো না, একবার বলেছি না মা বাবাকে। আর তুই এখানে কেন? তোকে না বলেছি বাসা থেকে বের হয়ে যেতে? প্লিজ তুমি খাবার খেয়ে নাও। আমার উপর রাগ করে থাকো সমস্যা নেই, কিন্তু খাবারটা খেয়ে নাও।
আর তোমাকে তো সব কথা খুলে বললাম। আমি মোটেও অন্য কোনো মেয়ের সঙ্গে আর তুমি যা ভাবছো তা মোটেও করছি না, বুঝলে? জাস্ট ফ্রেন্ড হয়। তুমি চাইলে আমার ফোন থেকে ওকে ফোন করে কথা বলে দেখো, আমি কিছুই মনে করব না। হয়েছে, তোকে আর বলতে হবে না। যা এখান থেকে, আমি একবার বলেছি না খাবার খাবো না। আমি পপি ম্যাডামকে আর কোনো কথা বলতে না দিয়ে হাত চেপে ধরে টানতে টানতে তার খাটের ওপর নিয়ে এসে বসিয়ে দেয়। আমি ওনার একপাশে বসে ভাত মাখিয়ে ওনার মুখের কাছে ধরতে উনি আমার দিকে অভাব দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনাকে বলি, কি হয়েছে, এমনভাবে তাকিয়ে আছেন কেন? খান, খাবার খেয়ে নেন। না, আমি খাবো না, তুই যা এখান থেকে। আচ্ছা, তাহলে আপনার কথাই থাকবে। আমি আপনার সামনে আর একবারও আসবো না। আমি এখান থেকে চিরতরে চলে যাচ্ছি। না জানি আবার কখনো আপনার সঙ্গে দেখা হবে কিনা। কথাটা বলে যে খাট থেকে উঠে যাব, অমনি পপি ম্যাডাম আমার হাত চেপে ধরে ছলছল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলে, কই যাবি মানে? অন্য মেয়েদের সাথে টাঙ্গি মারতে, তাই না? ভয় এখানে আমার বাসায় থাকবে আর আমার পাশে পাশে সব সময় থাকবি। এই জন্যই তো বাবাকে বলে তোকে আমার পার্সোনাল বডিগার্ড হিসেবে নিয়েছিলাম, বুঝলি? আর খাইয়ে দে, অনেক ক্ষুধা পেয়েছে আমার। তারপর আমি পপি ম্যাডামের পাশে বসে ওনার দিকে এক লোকমা ধরতেই তিনি খেয়ে নেন। অন্যদিকে আমাদের দুজনের এমন কর্মকাণ্ড তাকিয়ে তাকিয়ে দেখছিল, সেদিকে আমাদের কোনো প্রতিক্রিয়াই নেই। তারপর তারা দুজন নিজেদের মধ্যে কথোপকথন করছে যে, যাক, দুজন ভালো ভালো মেনে নিলেই হোক, আমরা এমনটাই চাই। তুমি কি বলো পপির মা? হ্যাঁ, তোমার মেয়ের যে জিদ, আমরা বলে কখনোই খেত না। তোমার মেয়েকে সামলানোর জন্য একমাত্র স্বাধীনই বেস্ট হবে, বুঝলে? বড় হয়ে গেল, কিছুদিন পর নাতি নাতনির মুখ দেখব। এখনো তোমাকে সামলাতে পারি না। আর কোথায় তোমার মেয়ে? কি বললে তুমি? রুমে চলো, তারপর তোমার খবর আছে। কথাটা বলে পপির বাবার পিঠে আমি ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেই। এর ফলে দরজায় আমার হাতটা লেগে শব্দ হয়। তারপর আমি আর পপির বাবা সেখানে আর না দাঁড়িয়ে থেকে আমাদের রুমে চলে আসি। দরজা খট করে ওঠাতে আমি আর পপি ওদিকে তাকিয়ে থাকি। আমি পপিকে জিজ্ঞেস করি, দরজা খট করে ওঠাতে আমি আর পপি ওদিকে তাকিয়ে থাকি। আমি পপিকে জিজ্ঞেস করি, তোমাদের বাসায় কি বিড়াল আছে? আমি তো কখনোই দেখতে পেলাম না। আমার কথা শুনে পপি হা হা করে হেসে উত্তরে বলে, কই যাবি মানে? অন্য মেয়ের সাথে টাঙ্গি মারতে, তাই না? এখানে আমার বাসায় থাকবে আর আমার পাশে পাশে সব সময় থাকবি। এই জন্য তো বাবাকে বলে তোকে পার্সোনাল বডিগার্ড হিসেবে নিয়েছি, বুঝলি? আর খাইয়ে দে, অনেক ক্ষুধা পেয়েছে আমার। হ্যাঁ, আছে। তুমি কখনোই দেখোনি, তোমার সামনেই চলাফেরা করে দুইটা বড় বড় বিড়াল আছে। যেমন টম অ্যান্ড জেরি দিনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় মারামারি করে, ঠিক তারা দুজনে এমনই মারামারি করে, বুঝলে? কিছুদিন পার হোক, সবটাই বুঝতে পারবে। সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও তোমাকে ভুল বোঝার কারণে। না জেনে না বুঝে তোমাকে অনেক ভুল বুঝেছি, কিন্তু আর নয়, তোমাকে আজ থেকে আমার করে নিলাম, জেনে রেখো। আর হ্যাঁ, আর একটা কথা, আমি যেন কখনো কোনো মেয়ের সঙ্গে তোমাকে কথা বলতে না দেখি, সেটা হোক সামনাসামনি কিংবা ফোনে। এখন তোমার রুমে গিয়ে তোমার ফোনের যতগুলো মেন নাম্বার আছে সবগুলো নাম্বার তুমি ডিলিট করবে। আর বলো প্লিজ, এটা রেখে দিবা, বুঝলে? আমি মাথা দিয়ে হ্যাঁ বুঝিয়ে তবে ম্যাডামের রুম থেকে বেরিয়ে এসে নিচে খাবার টেবিলে প্লেটটা রেখে আমি আমার রুমে গিয়ে বসতে। অনেক গরম। তাদের রুমে তো গরম লাগার কোনো মানে হয় না, বড় বড় এসি লাগানো ছাড়া। আর কি বুঝবে গরিবদের দুঃখ। তারপর আমি আমার রুম থেকে চেয়ারটা নিয়ে বাইরে এসে দেখি অনেক বাতাস বইছে। বাড়ির সামনে চেয়ারটা ফেলে আমি বই হাতে নিয়ে পড়ছিলাম। কেউ একজন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, জানি না পিচ্ছি, তোর মধ্যে কি এমন মায়া আছে যে আমাকে তোর মায়ায় আবদ্ধ করেছে। তোকে অন্য মেয়ের সঙ্গে কথা বলতে দেখলে আমি নিজে অনেক রেগে যাই। আমি নিজে সহ্য করতে পারি না, যেন মনে হয় আমি আমার এই জীবন রেখে আর কি লাভ। আমার টুইটা পরটা দেখি লেখাপড়ায় অনেক মনোযোগী, কিন্তু আমি তো হতে পারলাম না। প্রত্যেকবার টেনে টুনে পাশ করি। কথাটা আর মনেই বলি, হাসতে লাগি। আমি সেখানে দাঁড়িয়ে থেকে স্বাধীনকে অনেকক্ষণ ধরেই দেখি। একটু পরেই স্বাধীন তার রুমে চলে যায়। আমি ব্যালকনিতে আর না দাঁড়িয়ে থেকে আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। অন্যদিকে আমি অনেক রাত পর বাইরে বসে পড়াশোনা করতে লাগে। হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। তারপর বাইরে ভালোভাবে নজরদারি রেখে এ বসবাস থেকে আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা
এইভাবে কেটে যায় অনেক কয়টা দিন। এখন আমি বর্তমানে পপি ম্যাডামের বডিগার্ড। পপি ম্যাডাম যেখানে যায় আমি তার সঙ্গে সঙ্গে সেখানে যাই। একদিন পপি ম্যাডাম কলেজে যাচ্ছিল, আমিও তার সঙ্গে সঙ্গে। আমি ড্রাইভ করতে পারি, এর ফলে ড্রাইভার লাগে না। কলেজে পার্কিং রোডে গাড়ি ব্রেক করতেই পপি ম্যাডাম গাড়ি থেকে বের হতেই তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে লাগে। আমি দরজা খুলে বাইরে বের হয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে ভার্সিটিটা উপভোগ করছি। তখনই পপি ম্যাডামকে তার বান্ধবী বলতে লাগে, কিরে পপি, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তোকেই ছেলেটা ভার্সিটিতে নিয়ে আসে, তোর জন্য অপেক্ষা করে, আবার নিয়ে যায়। কে, বয়ফ্রেন্ড হয় নাকি তোর? আরে না, বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আমার পার্সোনাল বডিগার্ড, বুঝলি? অনেক ভালো ছেলেটা। এত কিউট ছেলে কখনো বডিগার্ড হতে পারে? হে তো নায়ক হওয়ার কথা। আচ্ছা পপি, তোর বডিগার্ড কি রিলেশন করে নাকি সিঙ্গেল? আমি তো দেখে ওকে ক্রাশ খেয়ে আছি সেই প্রথম দিনই যখন তুই ওকে নিয়ে ভার্সিটিতে আসিস। সেই দিন থেকেই বুঝলি, তোকে বলবো বলবো বলে তোকে আর বলা হয়নি, আজকেই মুখ ফসকে বলেই ফেললাম। পপি ম্যাডামের বান্ধবীর কথা শেষ হতে না হতেই ওর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে থাকে পপি ম্যাডাম। অন্যদিকে পপি বান্ধবী বুঝতে পারে না পপি কেন তাহলে এমন কথা শুনে রেগে তার দিকে এমন করে তাকিয়ে আছে। তারপর তারা সেখানে আর না দাঁড়িয়ে থেকে ভার্সিটির ক্লাসরুমের দিকে অগ্রসর হতে যাবে। তখনই পপির হাত চেপে ধরে সামনের দিকে যেতে লাগে তার বান্ধবী। হঠাৎ পপি তার বান্ধবীর হাতটা চেপে দিয়ে তার হাত থেকে সরিয়ে বলতে লাগে, আজকে যা বললি বললি, এরপর থেকে কখনোই ওকে নিয়ে কিছু বলবি না, বুঝলি? ওর সঙ্গে আমার বাকিটা না হয় গল্পের সাথে থাকে, ঠিকই বুঝতে পারবেন। তখনই পপির বান্ধবী ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, মানে সত্যি আঙ্কেল তোকে বলেছে যেহেতু ছেলেটার কেউ নেই, তাই তোর বাবা মা চেয়েছে তার সঙ্গে তোর বিয়ে দিয়ে তার বাড়িতে রাখতে। এতেই ছেলেটারও লাইফস্টাইল চেঞ্জ হবে, সঙ্গে তোরও, বুঝলি? আর মাফ বোন, আমি তোর যাই হোক তার দিকে আর কখনো তাকাবো না, এই কান ধরে বললাম। ভালো হয়ে গেলেই ভালো। আর অন্যদের বয়ফ্রেন্ডের দিকে নজর না দিয়ে নিজের একটা জোগাড় করলেই তো পারিস। তোকে কিন্তু আমি তো দেখি আমাদের ভার্সিটির অনেক জুনিয়র ছেলে তোকে পছন্দ করে, তোর পিছু পিছুও ঘুরে। ভাবি তোকে বলার সাহস হচ্ছে না। আমাদের একবার পেছনে ফিরে তাদের সঙ্গে কথা বলিস, সবই বুঝতে পারবি, তখন দেখিস। টুকিটাকে অনেকক্ষণ তারা দুজন কথা বলে ক্লাস শেষ করে পপি তার বান্ধবীকে বিদায় দিয়ে গাড়ির কাছে চলে আসে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমার কাছে এসে রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, গাড়িতে এসি লাগানো আছে, এসি ছেড়ে বসে থাকবে। বাইরে বের হয়ে এই বডি ফিটনেসটা অন্য মেয়েদেরকে দেখাতে হবে কেন? হ্যাঁ, বড়লোক মেয়েদের ফাঁসানোর প্ল্যান করছিস তুই? আসলে আপনি না যা ভাবছেন ভুল। বসে থেকে থেকেই গাড়ির ভিতর মাজা লেগে গিয়েছিল, তার জন্য বাইরে বের হয়েছিলাম। কথা বলা শেষ হতেই আমি গিয়ে গাড়িতে বসে পড়ি। একটু পর পপি আমার পাশের সিটে বসে পড়ে। বুঝতে পারলাম না প্রত্যেক দিন পিছনে বসে, বাট আজকে সামনে। আমি গাড়ি ভার্সিটি থেকে বের হয়ে বাসার দিকে যেতে যাবো, তখন এই পপি ম্যাডাম বলতে লাগে, বাসায় যেতে হবে না, গাড়িটা নিয়ে শপিং মলে যা, একটু কেনাকাটা করতে হবে, অনেকদিন হলো শপিং করি না। কালকে বাবাকে বলতেই কার্ড ধরিয়ে দিয়েছে, তোকে নিয়ে শপিং করতে বলেছে। চল সোজা শপিং মলে চল। তারপর আমি গাড়িটা ঘুরিয়ে শপিং মলের দিকে যেতে লাগে। শপিং মলে গিয়ে পার্কিং রোডে গাড়িটা ব্রেক করে গাড়ির মধ্যে থেকে বের হচ্ছি না। আমাকে বের হতে না দেখে পপি ম্যাডাম আমার পাশের জানালায় এসে টোকা মারে। আমি গ্লাসটা নামিয়ে দিতেই পপি ম্যাডাম বলে, স্যার, আপনাকে কি নতুন করে গাড়ি থেকে বের হতে বলতে হবে বলেন? না মানে ম্যাডাম, আপনি তো বললেন আমি যেন অপ্রয়োজনে গাড়ি থেকে বের না হয়। আপনি তো যাচ্ছেন শপিং করার জন্য, আমি শুধু শুধু গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকবো, তারপর মেয়েরা আমার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকবে। আপনি দেখতে পারবেন না, আমাকে এসে বকাবকি করবে। এর থেকে গাড়ির মধ্যে বসে থাকাটাই ভালো মনে করি। আপনি যান, আপনি শপিং করেন গিয়ে। আমি গাড়ির মধ্যে বসে আছি, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করেন। তোকে বাবা কি কাজ দিয়েছে বলতো শুনি, তোর কি মনে আছে? মনে থাকবে না কেন? আপনার পার্সোনাল বডিগার্ড। আপনার যেন কোনো অসুবিধা না হয়, আপনাকে কেউ কখনো ডিস্টার্ব করতে না পারে। আপনার উপরে কোনো হামলা হলে আমি যেন তাদের হাত থেকে আপনাকে বাঁচাই, এই জন্যই আমাকে আপনার পাশাপাশি থাকতে বলা হয়েছে সর্বদাই। তাহলে আমার পাশে পাশে না থেকে দূরে দূরে থাকছিস, আর আমার যদি কোনো ক্ষতি হয় তখন তুই আমার বাবাকে কি জবাব দিবি বল? তখন কি তুই আমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবি বল? আমি শপিং মলের মধ্যে যাচ্ছি একা একা শপিং করতে, যদি হঠাৎ করে আমার উপরে অন্য কেউ আক্রমণ করে তখন তুই কি করবি? সত্যি তো,
এই কথাটা তো আমার মাথায় একবারও আসেনি। তারপর আমি পুনরায় গ্লাসটা উঠিয়ে গাড়িটা ভালোভাবে পার্কিং করে দরজাটা লক করে পপি ম্যাডামের কাছে এসে ওনাকে উদ্দেশ্য করে বলি, ম্যাডাম চলেন। আসলে আমি বুঝতে পারিনি। তারপর পপি ম্যাডাম সামনাসামনি হাঁটছে, আমি পিছু পিছু হাঁটছি। একটু পর এক মার্কেটে চলে এসেছে। বোধহয় তার করার করুক নামগন্ধই নেই। এক এক করে মার্কেট করা শেষ হলে ছেলেদের দোকানে চলে আসে। আমি দাদিকে হা হয়ে তাকিয়ে আছি। হঠাৎ ছেলেদের দোকানে আসলেন কেন? আমার জানা মতে তো পপি ম্যাডামের কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে কার জন্য মার্কেট করবে? দেখুন, আমার এমন ভাবনার ছেদ ঘটে পপি ম্যাডামের কথায়। দেখি হাতে একটা শার্ট নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। হাতটা উঁচু করতে দেখি তোর মাপের হয় কিনা। আমি তার কথা অনুযায়ী হাতটা উঁচু করি। তারপর পপি ম্যাডাম আমার গায়ের মাপ নিতে লাগে। এক এক করে শার্ট প্যান্ট জুতা আরও অনেক কিছু কিনতে লাগে। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কিছু বলবো বলেই ফেলি, ম্যাডাম এইগুলো কার জন্য কিনছেন? ভাইয়ার জন্য নাকি? আমার কথা শুনে পপি ম্যাডাম আমার দিকে রাগে দৃষ্টিতে তাকায়। আমি চুপ হয়ে যাই, তাকে আর কোনো প্রশ্ন করি না। জানি এখন যদি তাকে কিছু বলি নির্ঘাত আমার কপালের ওপর শনি আছে, তাই চুপ হয়ে আছি। তারপর তার কেনাকাটা হলে শপিং মলের একটা রেস্টুরেন্টে গিয়ে বসে পড়ি। আমি তার পাশে দাঁড়িয়ে থাকি। তখন আমার দিকে তাকিয়ে পপি ম্যাডাম বলে, কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? বয় এখানে। আর অনেকক্ষণ ধরেই তো আমার পিছু পিছু হাঁটছিস। তোর বোধহয় অনেক ক্ষুধাও পেয়েছে। মেনু কার্ডটা নিয়ে তোর পছন্দ মতো অর্ডারটা কর। পপি ম্যাডামের কথা শুনে আমি তার পাশের চেয়ারে বসে পড়ি। মেনু কার্ডটা হাতে নিয়ে দেখি অনেকগুলো রেসিপির খাবার, যেগুলো আমি জীবনেও দেখিনি। তারপর পপি ম্যাডাম তার পছন্দ মতো খাবার অর্ডার দেয়। ওয়েটার আমাকে জিজ্ঞেস করলে আমি সেম বলে অর্ডার করে দেই। একটু পর আবার চলে আসে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে শপিং মল থেকে বের হয়ে গাড়ির কাছে চলে আসি। তারপর গাড়িতে উঠে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে গাড়িটা পার্কিং রোডে রাখতে হবে। ম্যাডাম গাড়ি থেকে বের হয়ে আসে। তারপর আমি ডিকি থেকে শপিং ব্যাগগুলো নিয়ে তার পিছু পিছু হাঁটতে লাগে। মেন দরজার কলিং বেল দিতে জরিনা এসে দরজা খুলে দেয়। তাকে কোনো প্রশ্ন না করে পপি ম্যাডাম তার রুমের দিকে অগ্রসর হয়। আমিও তার পিছু পিছু তার রুমের দিকে অগ্রসর হই। তার রুমের কাছে আসতেই তার শপিং ব্যাগগুলো তার হাতে দিয়ে দেই। আমার হাত থেকে বেশ কিছু শপিং ব্যাগ নিয়ে যে ব্যাগগুলো ছেলেদের কেনাকাটা হয়েছে সেই ব্যাগগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো তোর জন্য। আগামীকাল থেকে তোর এইচএসসি এক্সাম। সবাই নতুন নতুন পোশাক পরে যাবে। তুই না হয় কালকে আমার কিনে দেওয়া এই পোশাকগুলোই পরে গেলি, কেমন? আমি নিতে পারবো না। আমি আপনার বাবার কাছ থেকে যে টাকা পাই সে টাকা দিয়ে আমি কিছু একটা কিনে নেব। এত দামি পোশাক আমি নিতে পারবো না, কখনোই না। কথাটা বলে আমি তার দিকে ব্যাগগুলো এগিয়ে দিই। আমার কথা শুনে পপি ম্যাডাম যেন রেগে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি নিমিষেই চুষপে যাই। তারপর ব্যাগগুলো পুনরায় নিয়ে আমি আমার রুমে চলে আসি। আর মনে মনে ভাবতে লাগি, যাক ভালোই হলো, পপি ম্যাম আমাকে পোশাক কিনে দেওয়ার কারণে টাকাগুলো বেঁচে গেল। এই টাকাগুলো দিয়ে না হয় অন্য কিছু একটা কেনা যাবে। দেখতে দেখতে আমার এসএসসি এক্সামটা শেষ হয়ে যায়। রুমে এসে অ্যাডমিট কার্ডটা সাইডে রেখে দিয়ে খাটে শুয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে উপরে তাকিয়ে আছি। বেশ খানিকক্ষণ তখনই দরজায় খট করে শব্দ করে ওঠে। আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি উঠে দাঁড়াতেই পপি ম্যাডাম রুমের মধ্যে এসে বলতে লাগে, তোর তো এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। এখন কি করার চিন্তা ভাবনা আছে তোর? এখনো কি মানুষের পাশে পাশে দারোয়ান পার্সোনাল বডিগার্ড হয়ে থাকবি, নাকি ভালো কোনো একটা কোম্পানিতে জব করবি? না আপু, এখন শুধু অপেক্ষা করার পালা পরীক্ষার রেজাল্ট দেওয়া পর্যন্ত। তারপর ভালো একটা কোম্পানিতে জব নেব। আঙ্কেল তো বলেছে আমার এসএসসি এক্সাম শেষ হলে তার কোম্পানিতে ভালো একটা পোস্টে চাকরি দিয়ে দেবে। আমি সেই অপেক্ষায় আছি। কিছুদিন পরে অফিসের মালিক হবে, আর কিনা বলছে অফিসে ছোটখাটো পোস্টে চাকরি করবে। কথাগুলো ধীরে ধীরেই বললাম আমি। ম্যাডাম কিছু বললেন আপনি? না, কিছু বলিনি। আর এই কাগজটা তোকে দিলাম। আমি যখন রুম থেকে বের হয়ে যাব তখন খুলে পড়বি। এর আগে কিন্তু পড়বি না। আর জবাবটা আমি আজকে রাতের আগেই যেন পাই, বুঝলি? কথাটা বলেই পপি ম্যাডাম রুম থেকে চলে যায়। আমি কাগজটা টেবিলের উপরে রেখে দিই। তারপর ওয়াশরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে গোসল করে খাটে বসতে এই কাগজটার দিকে নজর যায়। কাগজটা খুলে দেখি বড় বড় অক্ষর করে লেখা কয়েকটা শব্দ, আই লাভ ইউ। পৃষ্ঠাটা আরেকটা ভাঁজ খুলে দেখে লেখা। তারপর আমি মন দিয়ে লেখাগুলো পড়তে লাগি। কিভাবে আর কোথা থেকে শুরু করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তারপরেও তোমাকে
এখন না বললে কখনো আর বলতে পারবো না। তোমাকে হারানোর ভয় আমাকে কুরে কুরে খাচ্ছে প্রতিনিয়ত। আর কতদিন তোমাকে সামনে রাখবো? একদিন না হোক একদিন তুমি অন্য কারোর মায়ায় পড়েই যাবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সত্যি তোমাকে ছাড়া আমি একদমই বাঁচতে পারবো না। সেই প্রথম দিন থেকেই তোমাকে অনেক পছন্দ করে ফেলি। যখন বাবা তোমাকে বাড়ির দারোয়ান বানায় তখন অনেক খারাপ লাগে, কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। ধীরে ধীরে বুঝতে পারি আমি তোমার উপরে দুর্বল অনুভব করেছি। তারপরে আমি তোমাকে নানাভাবে বোঝার চেষ্টাও করি, কিন্তু তুমি বোঝাও না বোঝার ভান করে থাকো। সেটা আমি ভালো করেই জানতাম। তুমি হয়তো বা ভাবতে আমার বাবা মা কখনোই আমাদের বিষয়টা ভালোভাবে নেবে না, তোমাকে বাসা থেকে বের করে দিবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, বাবা আমার কথা সর্বদাই শোনে। আমি যদি তাকে বলি আমার আর তোমার কথা, কখনোই তারা অমত পোষণ করবে না। এর থেকেও একটা সারপ্রাইজ, তুমি যদি রাজি হও তারপরেই আমি বলবো। কখনো লিখে মনের ভাব প্রকাশ করা যায় না, তারপরেও আমি যতটুকু পেরেছি লিখেছি। ইতি, তোমার সিনিয়র হবু বউ। আমি চিঠিটা পড়ে যেন অবাক হয়ে যাই। এইগুলো কি? তার মানে আমার প্রতি এত কেয়ার রাখা, কোনো মেয়েদের সঙ্গে কথা বলতে না দেওয়া, এর অরিজিনাল কারণটা এই এই না, কখনোই না। যা হবার নয় তা চিন্তাভাবনা কয়টা বোকামি। আমি জানি আঙ্কেল আন্টি কখনোই আমাদের বিষয়টা মেনে নেবে না। পপি ম্যাডাম তার বাবা মাকে ব্ল্যাকমেল করে রাজি করাবে, এটা আমিও ভালো করে জানি। কিন্তু তারা মন থেকে কখনোই আমাকে মেনে নিতে পারবে না। আমি তাদের বিশ্বাস ভাঙতে পারবো না। জানি পপি ম্যাডামের মা বাবা আমাকে অনেক বিশ্বাস করে, এর অমর্যাদা করতে পারবো না। আমি ম্যাডামকে আমি সাফ সাফ না বলে দেব। তারপরে যদি জোরাজুরি করে তখন না হয় বাসা থেকে চলে যাব। আমি কথাগুলো বলতে লাগি আনমনে শুয়ে থেকে। অনেকটা সময় পার হয়ে যায়। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেই দিকে কোনো হেল নাই। ঘুম ভাঙে বিকেলের দিকে। তারপর আমি বাসা থেকে বের হয়ে একটা পার্কে চলে যাই। বেশ খানিকক্ষণ একটা বেঞ্চিতে বসে ভাবতে লাগে, আদৌ কি পপি ম্যাডাম আমাকে ভালোবাসে, নাকি তার সে আবেগ নিয়ে আমার সঙ্গে কথা বলছে। তারপর পার্কে অনেকটা সময় কাটানোর পর সন্ধ্যা হয়ে গেলে আমি পার্ক থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসি, আমার রুমে। আর রুম থেকে বের হয় না। না জানে বের হলেই পপি ম্যাডাম আমাকে তার প্রশ্নের জবাব দিতে বলবে, কিন্তু তার সঙ্গে যেন আর দেখা না হয়। আমার এটাই চিন্তা করে দেখতে দেখতে রাত হয়ে যায়। খাবার টেবিলে চলে যাই খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়া শেষ করে সবাই যে যার রুমে চলে যায়। আমি আমার রুমে গিয়ে দরজা লাগাতে যাব, অমনি পপি ম্যাডাম পট করেই আমার রুমের মধ্যে প্রবেশ করে দরজার কাছ থেকে আমাকে সরিয়ে ধাক্কা দিয়ে কাঠের উপর ফেলে দেয়। তারপর সে দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে চলে আসে। টেবিলের সামনে থাকা চেয়ারটা টেনে আমার সামনে এসে বসে আমাকে বলে, বল এখন তোর মত কি, হ্যাঁ কি না? ম্যাডাম, আপনি যা ভাবছেন তা কখনো হবার নয়। আঙ্কেল আন্টি কখনো মেনে নেবে না। এর থেকে বড় কথা হচ্ছে আমি কখনো আপনাকে মেনে নিতে পারবো না। আমার থেকে সিনিয়র মেয়েকে আমি কখনোই আমার বউ হিসেবে মানতে পারবো না, বুঝলেন? আমার কথাটা শেষ হতে না হতেই পপি ম্যাডাম ফট করে চেয়ার থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে খাটে শুয়ে পড়ে কিস দিতে লাগে। আমি সময়ের আকস্মিকতায় ভেবাচেকা খেয়ে যাই। কি হচ্ছে এগুলো আমার সঙ্গে? আমি আগের মতন সেখানে শুয়ে আছি। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে মুখ তুলে তাকিয়ে পুনরায় আমাকে বলে, এখন কি বলবে, হ্যাঁ কি না? আমি মাথা দিয়ে না বোঝাই। কিছুই বলতে যাব এর আগেই পপি ম্যাডাম আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চষতে লাগে। অনেকক্ষণ পর পপি ম্যাডাম পুনরায় আমাকে প্রশ্ন করে, এখন আমার উত্তর কি হ্যাঁ কি না? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি কিন্তু আঙ্গুলটা বাঁকাও করতে পারি। মাথা দিয়ে না বোঝাই। যে না বললাম অমনি পপি ম্যাডাম তার শরীরের উপর থেকে ওড়না ফেলে দিয়ে আমাকে তার শরীরের সঙ্গে আশেপাশে চেপে ধরে। আমি ছেলে হয় নিজেকে আর সামলাতে না পেরে তার সঙ্গে রেসপন্স করতে লাগে। অনেক সময় পর আমার বুকের উপর মাথা দিয়ে পপি ম্যাডাম শুয়েছিল। আমি তাকে প্রশ্ন করি, আদৌ কি এমন কাজ করা আপনার ঠিক হলো? আপনি যা ভাবছেন তা কখনো হবার নয়। এইটা যে আমি আপনাকে পছন্দ করি না, আমিও আপনাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। বা যখন গেলাম দিয়ে কখনোই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। তারপর পপি এমন একটা কথা বলে যা আমি নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারি নাই। বাবা মা মেনে নেবে না মানে? তারাই তো তোমাকে আগে থেকেই তোমাকে মেয়ের জামাই বানাবে বলে মনস্থির করেছে। আর জানো, একদিন তুমি যে একটা ফাইল সঙ্গে করে ব্যাগ নিয়ে এসেছিলে, আমি তোমার হাত থেকে নিয়েছিলাম। জানো ওইটা কিসের ফাইল ছিল? আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেওয়ার ফাইল। ওইখানে বাবা শুধু সাইন করারই বাকি ছিল।
বাবা তোমাকে অনেক ভালোবাসে, নিজের ছেলের মনে করে। আর তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে। তারপরে এই সব সম্পত্তির মালিক তো তুমিই হয়ে যাবে। এর জন্যই বাবা মা আগে থেকে রাজি হয়ে আছে। তোমাকে নিয়ে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। সত্যি? সত্যি সত্যি, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। ভয়ে ভয়ে অনেক কিছু করেছি, আর ভয়ে কিসের, এখন নির্ভয়ে কাজ করব। কথাটা বলা শেষ না করেই পপিকে পুনরায় আদর করতে লাগে। সকাল হতেই পপিকে আর আমাকে কাজে ডেকে পপি ম্যাডামের মা বাবা সামনে আমাকে আর পপি ম্যাডামকে বিয়ে দিয়ে দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খুদে হাফেজ, ভালো থাকবেন সবাই।